নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সার্কেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই অধিবেশনে, সান্ধ্য অধিবেশনে পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় স্মরণে আজকে আমরা সবাই সমবেত হয়েছি এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সার্কেলের তরফ থেকে আমি সমস্ত মহান এবং দিগ্গজ শিল্পীবৃন্দকে যারা আজকে আমাদের সাথে এসেছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। প্রথমেই আমি আমি সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। স্বনামধন্য এবং প্রথিতযশা তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়, তাকে আপনাকে প্রণাম। নমস্কার। সেতার শিল্পী এবং সেতার গুরু পণ্ডিত পার্থ চ্যাটার্জি, যেটা আপনাকে প্রণাম। শরৎ শিল্পী পণ্ডিত অনিন্দ বন্দ্যোপাধ্যায়, দাদা প্রণাম। সেতার শিল্পী বিদুষী কেকা মুখার্জি জি, আপনাকে স্বাগত এবং প্রণাম। এবং আমার সাথে রয়েছে আমার বাবা রামোদার ভট্টাচার্য, যিনি আমার গুরু। আমি আপনাদের সবাইকে, সব গুরুজনকে এবং শ্রদ্ধেয় শিল্পীকে আমি প্রণাম জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুরু করার আগে পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট একটা বাজনার ক্লিপ দিয়ে আমরা শুরু করবো, ওনাকে স্মরণ শুরু করব, তারপরে আমরা যে কনভারসেশনের মধ্যে আমরা আসছি।
there is no shortcut or there is no other way that you can make it short, because it's a lifetime's job. Full dedication is required, and practice is the word. Whatever talent or genius you are, it is 90% perspiration and 10% inspiration. So practice is the word, because without practice you cannot go one further step. So practice is the word. Of course, that you can learn from your guru what to practice and how to practice. That's a purely technical thing. But practice, there is no other way. আমি প্রথমেই রিকোয়েস্ট করব অনিন্দ্য পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়কে, আপনি এত দিন এত সময় ধরে, প্রবাবলি সব থেকে দীর্ঘ সময় ধরে আপনি ওনার সাথে রেওয়াজ করেছেন, অনুষ্ঠান করেছেন, বিদেশে ট্যুর করেছেন। তো আমরা আজকে আপনার চোখ দিয়ে ওনাকে যদি একটু দেখতে পারি এবং কিছু শিখতে পারি, ওনার জীবন দর্শন, উনি কিরম ভাবে সঙ্গীতকে দেখতেন, আপনি যদি কিছু বলেন। থ্যাংক ইউ রামপ্রবর্ণ। আমি প্রথমেই বলে রাখি যে পুরো আজকের অনুষ্ঠানটার পরে হয়তো ভুলে যেতে পারি বা টাইম না হতে পারে, তোমাকে এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সার্কেলকে গ্রেটফুলনেস দিচ্ছি বা ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা অনুষ্ঠান ট্রিবিউট তোমরা একটা মহান সাধকের জন্য করছো। আমরা তো নিমিত্ত মাত্র, নিশ্চয়ই আমরা যারা কাছাকাছি ছিলাম ওনার দু কথা বলতেই হবে, কিন্তু তুমি মনে করে আয়োজন করেছো এবং তুমি এই ঘরের সেটার শিক্ষা করনি, অন্য ঘরানার করেছো। তো আজ সকলকেই এটা বলছি যে রামপ্রবর্ণ যেটা নিখিল বন্দ্যোপাধ্যায় বা ওনার ঘরানার গুরু না হয়েও ও গুরু স্থানে রেখে এইভাবে পুজো করছে আজকে, এটাকে আমি পুজো করা বলি। যে তুমি 2 ঘন্টা কি 1 ঘন্টার অনুষ্ঠান করছো, সেটা মস্ত বড় জিনিস, এটার আশীর্বাদ বোর সাথে থাকে। এইবারে বলি যে এই মানুষটি সম্পর্কে আমি তো 19 বছর, 86-এ মারা যান, 19 বছর দেখেছি বা কাছে থেকেছি, বা বলতে পারো কয়েকশো ঘন্টা রেয়াজ শুনেছি। এই কারণে বলছি যে বাজনা তো লক্ষ লক্ষ লোক শুনেছে অন স্টেজ, সেটা তো শোম্যান মানে শোকেসে যেরকম সুন্দর করে সব সাজিয়ে রাখে ওরকম সাজিয়ে রাখতেন, কিন্তু গোডাউনটা কি সেটা জানা দরকার। সেটা ছিল, আমি যখন ওস্তাদের কাছে তবলা শিক্ষা করছি, অনেক বছর হয়ে গেছে আমার গুরুজি, তারপরে গুরুজি বলতেন যে গান শেখো, বুঝতে পারতাম না গান শেখো মানে, বলতেন আমার গানের ক্লাসে তোমরা এসে বসবে, পেছনে বসে থাকবে, গানের ছাত্রদের বলতেন তোমরা তবলার ক্লাসে এসে বসবে কেন, এবং এও বলতেন তবলা কিন্তু আমি তোমায় যা শিখিয়েছি বা দিয়েছি, আমার ওস্তাদের কাছে আমি যা শিখেছি আমি দিয়ে দিয়েছি, এইবার তোমার ব্যাপার, আমার কোনো আর ব্যাপার নেই। এই কি ব্যাপার, আমি বললাম যে কি ব্যাপারটা, মানে বলছেন তুমি বিভিন্ন লোকের সঙ্গে সঙ্গ করবে, তুমি অলরেডি নিখিলের সঙ্গে বাজাও। আমি প্রথমেই বলে রাখছি যে আমি বারবার ওনার বা বড়দের আমি নামটা মুখ দিয়ে করতে আমার ভালো লাগে না, আমি কাকাবাবু বলতাম তো আমি কাকাবাবুই বলবো, কারণ বড়দের নাম নিতে গেলে তো কানে হাত দিতে হয়, কিন্তু নাম নেওয়াটা ভালো। তো কাকাবাবুর কাছে তখন আসা যাওয়া করতাম এবং আরো বাড়লো। তখন হলো কি, তবলাটার সঙ্গে আমি ব্রিফলি বলছি, তবলার যে বাণী, বোল, ভাষা, গানেরও তো যন্ত্রেরও তো ভাষা আছে, তেমনি তবলারও ভাষা আছে, কিন্তু সেই ভাষাটা মনে করতাম যে শুধু তবলার ওপর বাজালেই হয়ে গেল, গুরু যা শিখেছে সেটা বাজিয়ে দিলাম,
4 গুণে ফেলে দিলাম, 8 গুণে, দারুণ হাততালি পেলাম। এখানে এসে, ওনার কাছে এসে দীর্ঘদিন ঘর করে করে এটা বুঝেছি যে এটা আঙুলের স্ট্রোক তবলার ওপর দুটো ভালো চক্রদার বাজানোর বড় কথা নয়, কি দুটো তার 3 সপ্তক টান মারাটা বড় কথা নয়, সেই টানের মধ্যে কতটা মিউজিক আছে। এবং তবলাতেও বলতেন যে মিউজিকটাকে ভাবার চেষ্টা করো। তবলা তো তুমি জ্ঞানদার কাছে শিখেছো, বাট ভাষা মানে এটাকে বুঝতে চেষ্টা করো, গান বাজনাটা। তো এত বুঝতে চেষ্টা করতাম যে কানে তো ঢুকেছিল, মানে প্রত্যেকটা বন্দিশ। বাড়িতে যখন রেয়াজ করতেন, মানে আমি যখন বলতাম আর একবার প্লিজ কাকাবাবু, না বাবা আমি চोरी हो जाएगा, ঠাট্টা করে বলতেন, ইয়ে चोरी हो जाएगा, 2-3 बार नहीं होगा। যাই হোক, তো আর রেয়াজ করা মানে কি, আমি বলবো কত ঘটনা। ভিয়েনাতে একবার আমরা 1 সপ্তাহ একটা পাহাড়ের কোলে একটা বাড়িতে ভাড়া ছিলাম, বিরাট বাড়ি, একটা সুন্দর, ওখান থেকে 2-3টে কনসার্ট ছিল। তো সারাদিন থাকা, তারপরে ওনার রেয়াজপত্র দেখতাম এবং ওনার চাল চলন দেখতাম। রেয়াজপত্র তো সবাই করেন, উনিও রেয়াজ করতেন। আমি সকালে উঠে চা করতাম বা ব্রেকফাস্ট একটু হেল্প করতাম। তারপরে ওনার যখন রেয়াজ হতো, 4 ঘন্টা 5 ঘন্টা রেয়াজ করতেন, এটা বাদ যেত না কখনো। তখন আমি দেখলাম যে কি, আমি তো কিছুই রেয়াজ করিনি, তাহলে রেয়াজটা কি এই জিনিস? তো রেয়াজটা কি জিনিস ওনার কাছে খানিকটা আইডিয়া পেলাম যে এই হচ্ছে রেয়াজ, যে ঘাম ঝরিয়ে কারোর সঙ্গে কোনো কথাবার্তা নয়, বাজনা বাজাও আর রেয়াজ করো আর ওইটাকে দিয়ে করো। তো ওনার সেটা করতে করতে কি হলো, আমি দেখতাম একটা সময় যে দেখো বাঁ হাত বা ডান হাতের যে কাজ করতো ওনার, মিজরাব বলো বা যাই বলো, মিজরাব দিয়ে সেতারটার ওপর, ওটা 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 গান বাজনা নয়, গান বাজনাটা এইখানে আছে, এইখান থেকে বেরোচ্ছে। কেন? আমরা প্রথম স্ট্রোকটা ওনার তো, আমি এটুকু জানি, উঁচিয়ে থাকতো লোকে যে প্রথম স্ট্রোকটা শুনবো। সে ধৈবতে দাঁড়িয়ে যান, প্রথম স্ট্রোকটা কি ধৈবত থেকে ষাট আনলেন, ওই যে প্রথম স্ট্রোকটা, ওটা একেবারে ভেতরের যে কত গভীর থেকে এলো, সে তো 1000টা লোক ধা থেকে ষাট আনতে পারে, কিন্তু তার মধ্যে ওই প্রাণ কিন্তু হবে না। এই জিনিসটা বুঝতে পেরেছি। আরো আমি যাদের, কাউকে আমি খাটো করছি না, সব ওস্তাদদের পণ্ডিতদের সঙ্গ করেছি, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম জিনিস আহরণ করার চেষ্টা করেছি। যেটা ভাল লাগেনি সেটা ফেলেছি, ভুলে গেছি, যেটা ভাল লেগেছে সেটা নিয়েছি। একবার তো মনে আছে, এই প্রসঙ্গে আমি বলি, একটা তেহাই, এটা যারা আজকের গেস্ট আছে ওরা সব বুঝবে, আমাদের বন্ধুরা, একটা 9-এর পাল্লার তেহাই একবার নিয়েছিলেন। সেই তেহাইটা আমি তোমায় বলি, তেহাইটা 3 তাল বাজালেন। বিদেশে তো 2টো হাফ করে প্রোগ্রাম হতো, দেশের মতো প্রোগ্রাম হতো না, ওরকম একটা বড় রাগ হয়ে গেল, তারপর একটা ঠুমরি বাজনা খতম। বিদেশে 2টো বড় রাগ হতো, তারপর হয়তো বা ঠুমরি হতো, প্রায় 3 ঘন্টা চলে যেত। তো একটা রাগে 3 তালে উনি ওই 9-এর পাল্লার একটা তেহাই নিলেন, যেটার গ্যাপ পরে বুঝেছি হওয়ার কথা 4, কিন্তু হয়নি 4, কিন্তু ওস্তাদ লোক, উনি ম্যানেজ করেছেন। আচ্ছা, পরের হাফে দেখলাম ওই একই তেহাই উনি ঝাঁপতালে নিলেন। ঝাঁপতালে কিন্তু ওটা 2-এর গ্যাপ হবে, মানে পজ, সেটাও খুব ভালোভাবে মাথা অনেক সময় গুলিয়ে থাকে। দেখো রবিশঙ্করজিরও বাঁধা তেহাই আমি দেখেছি মিস হতে, 2বার মিস হয়েছে, 3বারের বার এসছে, সেটা কথা নয়। কিন্তু উনি যখন রূপক বাজালেন, কিছুই এলো না। আমি দেখলাম যে তেহাইটা, আজকে তেহাইটা নিয়ে পড়েছেন কিন্তু আসছে না। রূপকে ওই তেহাইটা বেদম নিলেন, ওই 9-এর পাল্লার বেদম নিলেন, অসাধারণ এসে পড়লো। বা এরকমও দেখেছি প্রচন্ড টেনশন, মানে একটা কোনো কারণে সেতারের একটা মেন তারটা খুব ডিস্টার্ব করছিল। রয়্যাল ফেস্টিভ্যাল হলের কনসার্ট, তুমি জানো, বিদেশের, আপনারা জানেন,
বিদেশের কনসার্ট, সেখানে লোকে 15 মিনিট আগে এসে হল ভর্তি করে দিয়েছে, আর্টিস্ট স্টেজে আসবে, অভিনন্দন নেবে, নিয়ে বাজনা শুরু হবে, এরকম কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। এইবার প্রোগ্রামের 20 মিনিট আগে মেন তারটা ভীষণ ট্রাবল দিচ্ছে, মেন তারটা লাগাচ্ছেন গ্রিন রুমে আর টানছেন আর বেরিয়ে যাচ্ছে, এইরকম 15-16 বার। কিছুতেই উনিও চোখে অত দেখতে পাচ্ছেন না, আমিও চেষ্টা করছি, ভয়েতে আমার ওই তার গুঁজে যাবার খুব ভয় ছিল চামড়ার সঙ্গে। যাই হোক, তখন ওনার বোন টোন লন্ডনে আসা যাওয়া করছেন, বললেন অনিন্দ একদম দরজা বন্ধ করে দাও, মানে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি, একদম দরজা বন্ধ আর কেউ ঢুকবে না। তারপরে সেই তারকে ঠিক করে আমি ভাবতেই পারিনি, কিচ্ছু বলেননি, কথা নয় বার্তা নয়, সোজা কনসার্টে গেছি। তারপরে আলাপ করলেন, করে জোর না বাজিয়ে উনি পঞ্চম সাওয়ারির গাত নিলেন। তো ওই রকম টেনশন অ্যাংজাইটির মধ্যে পঞ্চম সাওয়ারির মতো 15 মাত্রার তাল, এবং সেদিন আমাকে দাঁড়াতে দেননি, মানে আমি যা বাজাচ্ছি খড়কুটোর মতো উড়ে যাচ্ছে, এইসব পঞ্চম সাওয়ারি বাজালেন। তো এরকমও দেখেছি, সেটা হচ্ছে বিরাট কনসেন্ট্রেশন। ওই যে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি বিদেশে যে একটু মুডটা ভালো দেখে, আমরা আবার কেকাকেও বলতাম, আমার সঙ্গে তো যোধপুর বাড়িতে যাওয়া আসা করতো, আমার ওস্তাদের জ্ঞানবাবুর বাড়িতে যাতায়াত করতো, আমার সঙ্গে সঙ্গে পেছন পেছন যেত। তো কাকাবুকে একবার বিদেশে মুডটা খুব ভালো আছে, আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই মুখটা যে ডান্ডার আড়ালে আপনি রাখেন বা রবিশঙ্কর জিও রাখেন, এটার কারণ কি? বলছেন এটার কারণ কিছু না, দেখো ঘরের মধ্যে আমি একা থাকলে সেটা করব না, বাইরে একটা লোকের যদি তার চেহারার ছায়াটাও চোখে পড়ে না, ডিস্টার্ব হয়ে যাই, ওই ধৈবাতটা আর লাগবে না, বেড়ে যাবে। ওইটার জন্যে আড়াল করে রাখি, যাতে কিচ্ছু না দেখতে পাই এবং পুরো রাগের মধ্যে থাকি। তাইলে আমি তখন বুঝলাম যে কনসেন্ট্রেশন কাকে বলে, মানে ডেডিকেশন এত গভীর হতে পারে কনসেন্ট্রেশন, এই কোনো ধারণাই ছিল না। তারপর বললেন দেখবেন গতের সময়, আপনার সকলেই দেখেছেন গতের সময় খুব উৎফুল্ল, তবলার সঙ্গে লড়াই হচ্ছে, হাসা স্মাইল করছেন, তার মানে কি তখন অলরেডি ব্যাপারটা জমে গেছে। এই সব জিনিসগুলো এই ওনার মধ্যে তো মানে গান বাজনাটা তো অন্যভাবে লক্ষ্য করেছেন উনি, বা শিখেছেন, বা না হলে আমি অনেক ওনাকে নিয়ে কিন্তু রিসার্চ করেছি, আমার সেতারের ওপর বড্ড ভালোবাসা, আর জানি না ওনার জন্যই সেতারকে খুব ভালোবাসি তবলা ছাড়া। সেতারটা দেখুন ওই রকম আলাউদ্দিন খাঁ সাহেবের ওই রকম তালিম শুধু না, মানে ওই রকম বেধড়ক মার আর শাস্তি সেই সব করেছেন, করে আলী আকবর খাঁ সাহেবের সঙ্গে এই যে শিক্ষা, আমি দেখেছি এবং ভেবেছি যে আলী আকবর খাঁ সাহেব একটা সরোদের সম্রাট, সেই সরোদের যে বাজ কত রকমের, এবং মাইহার তো সরোদের বাজ, সরোদ, সেইখান থেকে উনি কিভাবে সেতারে জিনিসগুলো ঠিক করা যায় সেটাকে ভেবেছেন, বিরাট ব্যাপার, এটা কেউ পারবে না। ভেবে উনি আলী আকবর খান সাহেবের ছাত্র, কিন্তু আজকে যদি উনি আলী আকবর খান সাহেবের যেরাম বাজাচ্ছেন ওইরাম বাজাতেন তাহলে জমতো না, বাজনাটাকে সেতারের মতন রূপ নিয়েছেন, মেজাজ আলী আকবর খান সাহেবের মতন নিচ্ছেন, কিন্তু সেতারের কে অন্যভাবে উনি দেখেছেন। এই যে গভীর চিন্তা ছিল, আমার অনেক জিনিস মনে হয়েছে কাউকে শেখাতেন না এই কারণে যে ওই কনসেন্ট্রেশনটা বা এনার্জিটা না নিজের মধ্যে রাখার চেষ্টা করতেন, নিজের মধ্যে রেখেছেন বলেই তো আজকে ওনাকে আমরা পেয়েছি, এবং শেষ দিন পর্যন্ত ওই বাজনাটা বাজিয়ে গেছেন, যেদিন বাজাতে পারেননি চলে গেছেন। তো এইটাই আসল কথা, যে এইরকম প্রচার বিমুখ এবং মানুষ ওনাকে আহা কে আবাদ করলো কি না করলো তার পরোয়া না করা, চোখটা বুঝিয়ে যে বাজানো এবং রাগটাকে প্রতিষ্ঠা করা, বা গান বাজনার মধ্যে এত সিরিয়াসনেস আজকাল কোথাও আর পাই না। আমি সেকালেও দেখেছি, আজকেও দেখছি। আজকে আমরা অর্থ আর নাম যশের জন্য বাজাই, গান বাজনা করি বেশিরভাগ।
সেই জন্য এইসব লোক আর জন্মাবে না, এটাও আমি বলে দিচ্ছি, নিখিল ব্যানার্জি দুটো কোনোদিনই হবে না, সেটা সকলে জানেন। বলতে কোনো দ্বিধা নেই। আর বাজনার মধ্যে, বাজনাটাকে একটা স্বকীয় নিজস্ব, যখন কখনো মনে হতো না, আমি আমি অন্তত একটা রাগ ওনার 90 বার শুনেছি, কিন্তু মনে করেছি যে দেখি তো কি ভুল ধরার চেষ্টা করছি, মনে হচ্ছে যে এইখানে রাটা মারলেন দরকার ছিল, এইখানে চিকারিটা দিলেন বোধহয় সত্যি দরকার ছিল, একটা ফালতু কোনো স্ট্রোক বা কোনো মুভমেন্ট ফালতু নেই। দেখো আর কত কত বলবো, মানে আর একটা কথা তো আমাকে বলতেন, আমার যেগুলো ওনাদের শিক্ষা বলতেন, অনিন্দ আমি তোমাকে ধৈর্য ধরে রাখো, 67 এর কথা, তুমি ধৈর্য ধরবে, আমি তোমায় সারা পৃথিবী ঘোরাবো, তুমি এখন পুঁজি করো, বস্তায় পুঁজি করতে হয়, ফিক্সড ডিপোজিট করো, ফিক্সড ডিপোজিট থেকে ভাঙিয়ে ভাঙিয়ে খাবে, তখন আর রেয়াজ করতে পারবে না, ফিক্সড ডিপোজিটটা আগে করতে হয়। তো এইসব বলতেন অনেক। এবং বাজনার, গান বাজনার, ওনাকে পেয়ে আমার বাজনার মধ্যে যাই হোক যতটুকু পারি মিউজিক রাখার চেষ্টা করি, সেটা এত ভালো সঙ্গীত শুনেছি যে সেটা থাকতেই হবে। আমার মনে হয় যে এটা এরকমও বলছেন যে দেখো এতটা বাজালে, আমি এতটা বাজালে তুমি এতটা বাজাবে, মাপ এবং পরিমিতি হওয়া উচিত, সেটা আসে আস্তে আস্তে আসে, প্রত্যেকেরই আসে। এবং আমি এই নয় যে প্রচুর, আমার বাজাবার আগেও অনেক শুনেছি। আমাকে যখন উনি প্রথম 75-এ নিয়ে গেলেন বিদেশে প্রথম, সেটা তো 12টা দেশ এত ভাবে এত ঘুরলেন, এবং কি বাজনা হতো, বাজনা মানে এক একটা তো এক এক দিন, ওই যে 3 মাস 4 মাস করে কাটতো, জবাব নেই, মানে কত রকমের যে দেখাতেন তান কিভাবে বাড়ে, আমি দেখাতেন মানে বলতেন না, কিছু দেখে বুঝতে হতো। এটাও আমার মনে হয়েছে উনি যাদের অ্যালাউ করতেন বাড়িতে, বা যাই হোক, এমনি তো খুব ইন্ট্রোভার্ট লোক ছিলেন, বেশি লোকজন পছন্দ না না, কিন্তু যারা ওনাকে উনি ভালোবাসতেন আসতো তারা। কিন্তু আমার মনে হয়েছে যে আরে একটা রাগ মিয়াকিটরি, তুমি 2 ঘন্টা একটা ওইরাম লোকের সামনে বসে শোনার সুযোগ পাচ্ছ, তাহলে একটা সেই রাগটাকে শিখতে পারছো না কিরকম তার ট্রিটমেন্ট হওয়া উচিত, তাহলে কিছু হবে না। উনি সেই ধরে শেখাবেন সেটা তো আশা করা যায় না, সেটা যে শিখতে পারে তার কিছু হয় না। এরপরে আমরা আসবো আপনার কাছে আবার, কি উনি কিরকম ভাবে রেওয়াজ করতেন। আপনি বললেন যে এতক্ষণ ধরে 4-5 ঘন্টা উনি রেওয়াজ করতেন, কি রেওয়াজ করতেন, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এখন একটু যাচ্ছি জেঠুর কাছে, পণ্ডিত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। জেঠু, আপনাকে আমার এই প্রশ্ন যে ওনার যে বাদন শৈলী, আপনি এত দিন ধরে ওনার বাদন শৈলীর উপরে রিসার্চ করেছেন, আপনি নিজে বাজিয়েছেন এবং আপনি শেখাচ্ছেন, এবং আপনার এত স্টুডেন্টস এখন এই স্টাইলে বাজাচ্ছে, তো ওনার বাজনার মধ্যে যে একটা সুসংবদ্ধতা, যেটা কাকু এক্ষুনি বললেন, যে একটা স্ট্রোকও ফালতু নয়, মানে প্রত্যেকটা স্ট্রোক একটা চিকারি, কোন জায়গায় দ্রা বাজাচ্ছেন, কোন জায়গায় কোনো জায়গায় চিকারি বাজাচ্ছেন ছোট এই আঙুল দিয়ে, মেজরাব দিয়ে বাজাচ্ছেন না। তামির খান সাহেব বলতেন যেরকম যে হর এক চিজোं के पीछे मतलब होनी चाहिए। তো প্রত্যেকটা স্টেপের পেছনে ওনার যে চিন্তা ভাবনা একটা, তো সেই সম্পর্কে আপনি যদি একটু বলেন, যে ওনার বাজনার মধ্যে সুসংবদ্ধতা, এবং বাজনার প্রত্যেকটা স্টেপে স্টার্টিং ফ্রম আলাপ, একটু টেকনিক্যাল হয়ে যাবে সম্ভবত, আর আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সার্কেলের যারা অডিয়েন্স, তারা সবাই সিরিয়াস আইদার মিউজিশিয়ান অথবা লিসনার, তো তাদের জন্য এবং আমারও পার্সোনালি শেখার জন্য যদি একটু প্রত্যেকটা স্টেজে যদি অল্প অল্প করে যদি একটু বলেন যে ওনার স্পেশালিটি কি, স্টার্টিং ফ্রম আলাপ, জোর, ঝালা, গতায় উনি কিরকম ভাবে অ্যাপ্রোচ করতেন, যদি একটু আমাদের যদি বলেন। ছোট করে বলাটা শক্ত, তাও চেষ্টা করছি যত কম কথায় রেখে দেওয়া যায়, কারণ তুমি যেটা বললে সেটা বিশাল একটা লম্বা চ্যাপ্টার। অর্থাৎ উনি 1 ঘন্টার যদি একটা প্রোগ্রাম বাজাতেন, তাহলে সেই 1 ঘন্টার প্রোগ্রামকে মনের থেকে একটা ফরম্যাট করতেন, যেটাকে আমরা ম্যাপিং আউট বলি। একটা জিনিস ম্যাপ করে নিয়ে একটা জায়গায় যেতে গেলে তো একটা মোড, কিন্তু আর্টিস্ট তো কখনো ভেতরের থেকে সবকিছু আগে থাকতে সাজিয়ে মুখস্থ করে নিয়ে
বাজায় না, হুম। সে তার তালিম, তার নিজের অনুভূতি দুটো নিয়ে তবে শুরু করে দেয়। তারপরে কিন্তু তার মধ্যে তার মানসিক যেটাকে বলি আমরা ইমোশনাল কন্ট্রোল, সেটা তাকে গাইড করে 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 নিয়ে যায়, যাতে একটা জিনিস একটা মিনিংফুল ওয়েতে শেষ হয়, একটা যে বেমতলব কিছু না হয়ে যায় কোনো জায়গায়। এই জন্যে আমি আগেও বলেছি, আগের দিনের এতেও বলেছি যে আমার মনে হয় যে তার বাজনার হল মার্ক হচ্ছে, যেটা মানে একদম মূল কথা, সেটা হচ্ছে ওই কম্প্যাক্টনেসটা, যেটা ওনার যখন 1 ঘন্টার বাজনা হতো, মনে হতো না যে 2 মিনিট আমরা একটু ঘুরে আসতে পারি কোনো জায়গা থেকে। একটা কেন না সাজিয়ে, এত সুন্দর করে সাজিয়ে বাজাতেন, কিন্তু এর মধ্যেও কিন্তু নানান রকম ভ্যারিং ফরম্যাট থাকতো। কোনো কোনো সময় আমি যেমন 2-3-4টে বলছি যেগুলো যেগুলো দেখেছি চোখের সামনে, কখনো কখনো একটার আগে বড় করে আলাপ জোর ঝালা বাজালেন, সেখানে কিন্তু একটা সম্পূর্ণ বাজনাটা বাজাতেন, একেবারে কমপ্লিট বড় আলাপ, সেই আলাপের প্রথম থেকে শুরু করে বিলম্বিত আলাপ থেকে ইয়ের থেকে বিলম্বিত বিলম্বিত আলাপ শুরু করে আর দ্রুত জোর যে সেখানে যেখানে শেষ হতো, যেটা যেটা তোমরা অনেকে জোর ঝালা বলো, তারপর যাই বলো, সেই অবধি একটা পুরো রাউন্ডেড একটা কখনো করতেন, পুরো একটার আগে করে আর গতটা আর একটার আগে করতেন, কারণ রিপিটেটিভ হয়ে যায়। আবার কোনো কোনো জায়গায় দেখেছি ইদানিং শেষকালের দিকে উনি যেসব প্রোগ্রাম বাজাতেন, উনি মধ্য জোর অব্দি আলাপটা নিয়ে যেতেন, একটু জোরটা দেখাতেন, একটু না দেখালে ওর মধ্যে কোনো অ্যানিমেশন হয় না, মজা হয় না। ওই জন্যে ঠিক আলাপ বাজিয়েই গত বাজানো তা না, একটু মধ্য জোর করতে করতে সেই লয়টাকে বুঝে নিয়ে গতটাকে এত সুন্দরভাবে লয়ের মধ্যে ধরতেন যে মনে হতো না যে একটা বিরাট কিছু কেটে গেছে এদিক ওদিক। মানে একটা সেখানে স্টেপ বিল্ড করতেন, আলাপ আলাপ শেষ হলো আর গত শুরু হওয়ার মধ্যে একটা জাস্ট কানেকশন, জোরটা সেরকম ভাবে কানেকশন, একটা জোর নিতেন, জোরের ভাষাটাই বলতেন, কিন্তু উনি একদম বিলম্বিত 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 জোরটা বাজাতেন না, উনি মধ্য জোর থেকেই বাজাতেন মেনলি, যাতে এটা একটা চালু থাকে ব্যাপারটা ওর মধ্যে। তো যাই হোক, সেখান থেকে তারপরে গত পুরোটা বাজাতেন। কোনো কোনো জায়গায় এমনও হয়েছে, অনেক রেকর্ডিংও আছে, দেখবে যদি খোঁজো পাবে, যে আলাপ বাজালেন আউচারের মতো করে 2-3 মিনিট, খেয়াল গান যেমন হয়, একটা বড় খেয়াল যেমন হয়, সেখানে হয়তো 3-4 মিনিটের মধ্যেই হয়ে গেল যা দেখানো। ইভেন অন্তরাও দেখাতেন না সবসময়, ওখান থেকে গিয়ে তখন লয়টাকে খুব নামিয়ে নিয়ে বিলম্বিত গত তখন ধরতেন, এবং সেইটার তার যে ইডিয়াম এবং তার যে ভাষা, তার যা কিছু জিনিসটা, সেটা কিন্তু একদম 100% ভোকাল মিউজিকের দিকে তাকিয়ে হতো। এবং সেখানে কিন্তু সেটা তোমায় ভুলে যেতে হবে, কারণ উনি যে কোনো ধরনের জায়গা থেকে মিড আস সেটাকে এত ভালোভাবে গলার মতো করে নিয়ে যেতেন, সেটা উনি রপ্ত করেছেন, রেয়াজ করে সাধনা করে করেছেন, কাছাকাছি সেইটা হয়ে গেল। ওই জায়গায় এত নিচে লয় নিতেন সেটা, যে সাধারণত অনেকে একটু অস্বস্তি বোধ করতো, কিন্তু উনি খুব কমফোর্টেবল, সুরটা এত ভালো সাজাতেন, সাজিয়ে তারপরে আবার আস্তে 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 নিয়ে যেতেন। তো এরকম একটা ফরম্যাট হলো। তো সেই জন্য সেকেন্ড রাগটা কি বাজাবেন না বাজাবেন সেটা তারপরে ডিপেন্ড করছে সবসময়, কিন্তু আমি বলছি এগুলো ভ্যারিং ফরম্যাট, কখনো বোরিং একদম না। 2 নম্বর কথা হচ্ছে, সাধারণত আলাপটা এটা আমার বিশেষ মনে হয় উনি খুব সলিড ধ্রুপদের তালিম পেয়েছেন, এটাও সত্যি কথা। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যতদিন ধরে ওনাকে শুনে এসছি, ধরো 70s অনওয়ার্ডস, কাছের থেকে যতটুকু দেখেছি, লেট 70s যতটা দেখেছি, তখন কিন্তু ওনার বাজনার মধ্যে খেয়ালের যে ভাষা, সেটা ভেরি স্ট্রং, এবং যত দিন গেছে উনি তত বেশি ওই খেয়ালের যে ভাষাটাকে, ওটাকে আরো বেশি ম্যাচিওর করে ওটাকে নিয়ে গেছেন। সে টানেই বলো, বিস্তারেই বলো, যেখানেই বলো, কাছাকাছি প্রথম দিকে যে উনি বলতেন, তবে উনি 2-1 বার যখন নিয়ে শিখিয়েছেন, তখন বলেছেন যে প্রথম দিকটা শান্ত রাখতে হয়, ওই জন্য সোজা গহর বাণী ইউজ করো, আমাদের মাইয়ারে করা হয় ইত্যাদি কথার কথা, যেটা বললেন সহজ কি বাণী কি করে লাগাতে হয়। আলী আকবর খান সাহেবের উদাহরণ দেখাতেন যে উনি কিরকম, দেখো পিওর ডিকশন কিরকম, কোন রকম খটকার মুরকি এই সমস্ত ইউজ করতে নেই, কিন্তু কেন, শান্তিটা রাখার জন্য প্রথম। কিন্তু সবাই দেখেছি আমি, ইভেন ইনক্লুডিং
উস্তাদ আলী আকবর খান সাহেব, উনিও এত প্রোগ্রেসিভ, এত কালারফুল মাইন্ড যে উনিও মাঝে মাঝে এই সমস্ত খেয়ালের বিউটিফুল সমস্ত ফ্রেজিং আলাপের মাঝখানে দিয়েছেন। তো সেটা আলাপের মধ্যে যে অলংকারের ইস্যু একটা আসে যেখানে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে খেয়াল করতেন কি ধ্রুপদ করতেন সেটা আলাপের মধ্যে দিয়ে খানিকটা বোঝা যেত। কিন্তু আমার মনে হয় মোর অন দ্য খেয়াল সাইড, যেগুলো এই যে মালুয়া কল্যাণটা চালাচ্ছিলে এখানে, এর মধ্যে দেখলে বুঝতে পারবে যে পুরোপুরি গতের থেকে চালিয়েছো, কিন্তু গোড়ার দিকে দেখলেও বুঝতে পারছে সেইটা মধ্যলয়ের কি বলে আলাপটা নিয়ে যেতেন। তারপরে কামিং টু নেক্সট সেকশন, উনি জোর, ওই বললাম মত জোর থেকে নিতেন, ওটা করতেন। তখন উনি যে ভাষাটা ইউজ করতেন তখন সমস্ত ডা ইউজ হতো, রাইট আনটিল ট্রুথ জোরের আগে উনি সারাক্ষণ ডা বাজাতেন, যে কোনো তান যা লাগাতেন সেগুলো সমস্ত ডায়ের ওপর হতো। এবং তার মধ্যে কনস্ট্যান্ট জোরের মধ্যে এত সুন্দর লয়টাকে বজায় রাখতেন যে যার জন্য কোনো সময় মনে হতো না যে কিছু কেটে যাচ্ছে, কোনো ছন্দ পতন হচ্ছে, এবং স্টেপ বাই স্টেপ যেরকম ভাবে যাওয়ার কথা সেটা মেনটেন করে যেতেন। কোনো সময় দেখা যেত না যে একটা পয়েন্ট রাগের অঙ্গ কোনো জায়গা থেকে বাদ দিয়ে উনি চলে গেছেন, বেশ ইম্পর্টেন্ট যে যত মানে এগুলো সমস্ত স্কিপ করে যেতেন ডিটেল একদম, সময় অনুযায়ী অফকোর্স, যদি কম সময় থাকে তখন তো কিছু করেনি। তারপরে জোরে মত জোরের পর তারপরে উনি যেগুলো বাজাতেন, সবচেয়ে বড় আমার অবাক লাগছে যখন আমি পরে কম্পেয়ার করতে চেয়েছি, আমি নিজে শিখতে চেয়েছি, অন্যদের বাজনা শুনেছি, বিন শুনেছি, আমি আসাদ আলী তার বিন শুনেছি অনেক। তো আমার শুনতে আমার খালি মনে হয়েছে যে এই রবাবের যে সমস্ত বোল, যুক্ত বোল এইগুলো যেগুলো ছিল, এইগুলো বোল পরনের আকারে উনি যেগুলো আলাপের মধ্যে করতেন, সেগুলো অনিন্দ 100% এগ্রি করবে, সেইগুলো নিয়ে উনি এত সুন্দর একটা প্যারাগ্রাফ একটা তৈরি করতেন। সেই বোলের বিস্তার হচ্ছে সেই জায়গাটা, টানের জায়গায় বোল টান সেই জায়গাটা পাচ্ছে, কিন্তু সেটাকে এত অনায়াসে তার লয়ের সঙ্গে তার এত সুন্দর সম্পর্ক, এবং তার ফ্রেজিংও এত ভালো। বোলগুলো কখনো মনে হতো না যেটা কাঁচা কাঁচা খুব সাধারণ বোল কিছু বাজাচ্ছেন, কি হলো ব্যাপারটা এরকম সবসময় ধারণা থাকবে, অথচ কিন্তু একদম পরিষ্কার। তো ওই অঙ্গটা পরনের যে অঙ্গ, এটা নিয়ে উনি টানের মধ্যে খুব ভালো ইউজ করতেন, সেটা আলাপের মধ্যেও করতেন, কখনো কখনো গতের মধ্যে। এরপরে উনি ঝালার যে ভ্যারিয়েশন যেগুলো যা করার, যতগুলো যা তুমি বললে, এখন সব ডিটেল বলা সম্ভব না, যেগুলো হ্যাঁ চোখ জ্বালা সমস্ত বাজাতেন, এগুলো তোমরা জানো, শিখেছো, সবই বলতে পারবে। আমরা আবার ঘুরে আসবো পরের স্টেজ গুলোর জন্য, গতের ক্ষেত্রে আমরা আবার পরে ঘুরে আসবো। তো একটা জিনিস আমি যেটা মানে ওনাকে দেখে শেখার যেটা চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আলাপের সময় বলুন ওনার যে বাঁ হাত মেন, তার থেকে কখনো সরতো না, তাই জন্য হয়তো সুরের এত কন্টিনিউটি থাকতো, সব সময় লেগে আছে। এটা আমার বাবাও আমাকে বলেছেন যে যখন দেখবি ভিডিও দেখবি ওনার, এটা লক্ষ্য করবি যে মানে লেফট হ্যান্ড দুটো আঙুল কোনো সময় মেন তার থেকে সরছে না। তো একটা উনি বলেওছেন আগে সব সময় যে আমার যন্ত্রের টোন থেকে শুরু করে আমার যন্ত্র হ্যান্ডেল করার পেছনে একটা মেন মোটিভেশন ছিল, সেটা সাস্টেন করা। আওয়াজটাকে ভোকাল মিউজিকে যেমন সাস্টেন করা যায়, আমি সেতারের মধ্যে কি করে ওই সাস্টেন করার এফেক্টটা রাখতে পারবো যাতে গুঞ্জটা থাকে। তরফের, আর উনি পুরো সারজ বেস্ট পুরো বাজনাটার মধ্যে, যে আমাদের যেমন শেখানো হয়েছে যে সা কা জমিন বানাও পহলে, উসকে বাদ ঋষভ গান্ধার, তারপরে তো সা ওনার সেতারের মধ্যে রাইট হ্যান্ডের যে অ্যাপ্লিকেশন, চিকারি জুড়ি, তার সাথে খরচ লটা যখন একটু স্টাম করছেন, কোড়ে আঙুল দিয়ে যখন তরফের প্রথম তরফটাকে বাজাচ্ছেন, সবকিছু মিলিয়ে একটা সায়ের এনভায়রনমেন্ট প্রথমে ক্রিয়েট হয়ে যেত, তা থেকে একটা মানে সুরের একটা বেস, হ্যাঁ মাহল ক্রিয়েট হতো। তো আমরা আবার ফিরে আসবো পরের যে স্টেপগুলো ওনার, আপনার কাছে ফিরে আসবো পরের স্টেপগুলো সম্পর্কে জানার জন্য। এবারে যদি আমি দাদার কাছে যেতে পারি, উনি অনিন্দ ব্যানার্জির কাছে, যদি এটা আমি জানতে চাইবো আপনার কাছে, দাদা আপনার কি মনে হয় কি ওনার যে এত ডাইভার্স শিক্ষা, 11 থেকে 13 জন গুরুর কাছে উনি শিখেছেন এবং বিভিন্ন জিনিস শিখেছেন, এবং ফাইনালি ওনার মায়ার ঘরানার যে ফিলোসফি এবং অ্যাপ্রোচ, সেটাকে উনি আরো এস্টাবলিশ করেছেন, তো সেটা ওনার বাজনাতে কতটা
কাজে এসছে, এবং লাইক উনি মুস্তাক আলী খান সাহেবের কাছে একসময় শিখেছেন, জন গোমেজের কাছে শিখেছেন, তারপরে বোধহয় বীরেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাছে। তো এরকম বড় বড় ইনস্ট্রুমেন্টালিস্টদের কাছে শেখা, এবং তারপরে ফাইনালি আলাউদ্দিন খান সাহেব, আলী আকবর খান সাহেব। তো এইটা ওনার বাদন শৈলীতে কতটা কন্ট্রিবিউট করেছে, যদি এটা আপনি আমাদের একটু রাধুবাবুর কাছে শিখেছেন। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই প্রণাম জানাই শ্রদ্ধেয় পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়কে। তারপর ধন্যবাদ তোমাকে এবং তোমার মিউজিক সার্কেলকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এখানে বলবার জন্য। আমি তোমার প্রশ্নের উত্তরে আসবো, তার আগে আমি শ্রদ্ধেয় অনিন্দ্যদার, শ্রদ্ধেয় পার্থদার কথার দু একটা মানে লিঙ্ক ধরে আর কি একটু বলি। যে অনিন্দ্যদা বললেন ওনার যে মনঃসংযোগ, কনসেন্ট্রেশন যেটা ছিল, সেটা ওনার জন্মগত ছিল। 1 নম্বর জন্মগত ছিল, মানে প্রারব্ধ, উনিটা নিয়ে জন্মেছিলেন। 2 নম্বর সেটা আরো বেশি বাড়ে মাইহারে গিয়ে, কারণ উনি ওনার সবকটা যত সাক্ষাৎকার দিয়েছেন বলেছেন তাইতে যে আমি আলাউদ্দিন খান সাহেবের কাছে গিয়ে শিখেছি যে রাগের কাছে কি করে মাথাটা নিচু করতে হয় এবং রাগকে আবহন করতে হয়, হাত জোর করে বলতে হয় যে তুমি আমার আজকে আমার বাজনাতে এসো, আমার সঙ্গীতে এসো। ফলে তার জন্য একটা প্রচন্ড মনঃসংযোগ দরকার। আমাদের ভারতীয় সঙ্গীতটাই তাই, মাথা নিচু না করলে, আমরা বিনম্র চিত্তে না বাজালে আমাদের রাগটা আসে না, হয় না। সেটা ওনার ভেতর খুব প্রকটভাবে ফুটে উঠেছিল। 2 নম্বর ওই যে পার্থদা তো বললেন রেয়াজ আগের দিনও আমি বলেছি, আমি যতটুকু শুনেছি যা রেয়াজটা উনি করতেন, একটা উনি মূর্ছনা খুব রেওয়াজ করতেন, এবং সেই গুনে গুনে প্রায় 100 বার, যদি গোনা হতো তাহলে 100 বার, কিন্তু 10 মিনিট ধরে খালি রেওয়াজ মূর্ছনাই করছেন। আমি পাল্টা অত শুনিনি, মূর্ছনার বোল রেওয়াজ বেশি শুনেছি। সেটা অন্য যে কোনো শিক্ষার্থী বা যার কাছে শুনলে খুব মানে সেটা বিরক্তিকর, বোরিং মনে হবে, এটা কি করছেন, কিন্তু উনি এটা একেবারে গুরু মন্ত্রের মতো করে বাজিয়েছেন এই করে। আচ্ছা, পার্থদা যেটা বললেন স্টেপ বাই স্টেপ উনি বাজাতেন, সেটা তো বাজিয়েছেন এই কারণে, কারণ ওনার বেশিরভাগ শিক্ষাটা কিন্তু বাবা আলী আকবর খান সাহেবের কাছে হয়েছে, এবং সঙ্গে বাজিয়ে হয়েছে, এবং অন্নপূর্ণা দেবীর কাছে হয়েছে। উনি আলাউদ্দিন খান সাহেবের কাছে বেশি শিখতে পারেননি। যতটা শিখতে পেরেছিলেন সেটা এনাদের কাছে শেখার পর, যখন ওনারা ট্রায়ো বা কোয়ার্টেট বাজাতেন তখন সঙ্গে বসে বসে শিখেছিলেন, বাজিয়েছিলেন। হ্যাঁ, তো ফলে উনি সবকটা অঙ্গ ওর থেকে উনি নিয়ে বাজাতেন। আচ্ছা, তার একবার বলি, পার্থদা আরেকটা বললেন যে যত ছোট হোক বা যাই হোক উনি একটা ফরম্যাট তৈরি করে দিতেন। একটা বাজনার কথা পার্থদাকে মনে করিয়ে দিচ্ছি, বা মনে আছে হয়তো, এখন হলো না, এই রেডিও একটা কেরামত উল্লাহ খান সাহেবের সঙ্গে টোরি আছে, মিয়াকি টোরি, 8 ঘন্টার, ওটা দেখবে ইউটিউবেও আছে। ওই 1 মিনিট 2 মিনিট উনি টোরির কোথায় একটা আউচারের মতো করেছেন, করে বিলম্বিত গত ধরে নিয়েছেন, এবং পুরো আলাপটা ওই গতে বাজিয়েছেন। ওইটায় খুব শেষ দিকে একটু দ্রুত গত আছে, খুব শেষ দিকে, কিন্তু বেশিরভাগ ওই আলাপ খুব সামান্য জোর বিলম্বিত গতেই বাজিয়েছেন। তো আমাদের অ্যাকচুয়ালি বিনে সুরসিঙ্গারের প্রভাবে কিন্তু ওই জোর, মাদ জোর থেকে কিন্তু পাখোয়াজ বাজতো, মানে ওই অঙ্গটা কিন্তু ছিল এতে, কিন্তু সেতারে তখন বাজানো হতো না। আমরা এইখানে অনেক বড় হয়ে যাবে, ওনার আগের যে সেতার, বা তার আগে 1800 শতাব্দীতে বা 1900 শতাব্দীর শেষে যে সেতার বাজতো, তার পর্যালোচনা করলে দেখা যাবে যে এইগুলো ওইতে ছিল না। এটা যেহেতু আলাউদ্দিন খান সাহেব বিনকার ঘরে তালিম নিলেন, নিয়ে এসে এটা ইন্ট্রোডিউস করলেন যন্ত্রেতে, যে এরকম 18টা বা 15টা ভাগে আলাপ জোর ঝালা বাজাতে হয়, এবং গতকারিতেও, আমাদের গতকারিতেও কিন্তু একটা তার ভাগ আছে, কি কি বাজাতে হয় একটা গতে, কোন তালে কোন গতে কি বাজাতে হয়, সেটা যারা শিখেছেন, আমরা যারা শিখেছি আমরা জানি কি বাজাতে হয় কি বাজাতে হয় না। ফলে এগুলো উনি জানতেন বলে সেইগুলো উনি ওই সিস্টেমে চলে এসেছিলেন। যদিও উনি বোধহয় 77-78 পর ওনার দ্বিতীয়বার বা শরীর খারাপের পর উনি বাজনার ফরম্যাটটা চেঞ্জ করেন। উনি ওই জোর থেকে, যেটা পার্থদা বলছিলেন, জোর থেকে গতটা ধরে নিতেন, কিন্তু মানে তালের রিদমটা তাল চলছে একটা তাল, কিন্তু জোরই উনি কিন্তু বাজাচ্ছেন, এবং তাতে সব জোরের কাজগুলো করছেন। হ্যাঁ, এই একটা কথা। এইবার বলি, উনি যে শিক্ষাটা করেছিলেন, আসলে ওনার বাবা একটু খুঁতখুঁতে লোক ছিলেন, আর ওনার একটা ধারণা ছিল যে সবাই ওনাকে ঠিক শেখাচ্ছেন। উনি খুব প্রতিভাবান
ছিলেন তো, মাত্র 7 বছর বয়স থেকে উনি রেডিওতে বাজাচ্ছেন। তো উনি কিন্তু অনেকের কাছে শিখেছিলেন, কারণ ওনার বাবা সব জায়গায় নিয়ে যেতেন, আর উনি যেটা শুনতেন সেটা উনি তুলে ফেলতে পারতেন খুব সহজেই। ওনার একটা মানে চুম্বকের মতো স্মৃতিশক্তি মাথা ছিল আর কি। তো ফলে উনি অনেক রকম শৈলীর বাজনা উনি শিখেছিলেন। উনি যেমন ধ্রুবতারা যোশীর কাছে পটদ্বীপ শিখেছিলেন। হ্যাঁ, উনি ওনার বাবার শিক্ষা ছিল মুস্তাক আলী খাঁ সাহেবদের ঘরে। হ্যাঁ, সেখানে একরকম, যার জন্য উনি পরবর্তীকালে মুস্তাক আলী খাঁ সাহেবের কাছে যখন নিয়ে যাওয়া হয়, মুস্তাক আলী খাঁ সাহেবের যে ডান হাতের থ্রোয়িং, তুমি যদি মুস্তাক আলী খাঁ সাহেবের ভিডিও দেখো, মানে ওজনটা পুরো সবকটা 5টা আঙুলের ভেতর দিয়ে ছড়িয়ে দেওয়া, এরকম ভাবে ছড়িয়ে দেওয়া, যেটা ওনার হাতে ছিল, ডান হাতে ছিল। হ্যাঁ, তো মুস্তাক আলী খাঁ সাহেবের কাছ থেকে ওইটা উনি পেয়েছিলেন। উনি জন গোমেসের কাছ থেকে যে এনায়েত খাঁ সাহেবের ধরনের যে তান, যদিও পরবর্তীকালে উনি বিলায়েত খাঁ সাহেবের রেওয়াজ প্রচুর শুনে সেগুলোও নিয়েছিলেন, সেটা শিখেছিলেন। রাধু বাবুর কাছ থেকে ওই যে বোলবাণী এবং ওই যে গতগুলো, পরবর্তীকালে উনি অনেক জায়গায় ওই সব পুরনো গত বাজিয়েছেন, একটা সুন্দর শৈলীর গত, সেইগুলো উনি পেয়েছিলেন। তারপরে উনি পরে তো আলিয়া খাঁ সাহেবের কাছে গেলেন, পিসিমার কাছে। পিসিমা একটা জায়গায় বলেছেন, মানে অন্নপূর্ণা দেবী বলেছেন যে নিখিল যখন প্রথমে বাজাতো খুব ছটফটে ছিল। আমি বলেছিলাম আমার কাছে শিখতে গেলে কিন্তু এই ছটফটে ভাবটা চলবে না। তারপর থেকেই ও কিন্তু বাজনাটাকে পাল্টে ফেলে, কারণ ছটফটে ভাব মানে তখন বয়স অল্প ছিল, ওর হাতটা অসম্ভব চলতো, ফলে সেটা উনি বাজাতেন আর কি। তো অবশ্যই ওনার বাজনায় কিন্তু এই সবাই, আচ্ছা একটা সময় কিন্তু উনি রবিশঙ্করজির কাছেও শিখতে গিয়েছিলেন এবং দুটো রাগও শিখেছিলেন, ললিত কি বেহাদ আর রামকেলি, এই 3টে রাগের ভেতর দুটো শিখেছিলেন। এবং ওনার পুরনো একটা ন্যাশনাল প্রোগ্রামের বাজনা আছে বাগেশ্রী প্রেমবল্লভ তবলায়, সেইতে তুমি যদি শোনো তাতে দেখবে পুরো আলাপ জোর ঝালাটনি রবিশঙ্করজি স্টাইলে বাজিয়েছেন, প্রচুর তাতে কৃন্তন আছে, প্রচুর তাতে রবিশঙ্করজি স্টাইলে ধীরে ধীরে টান আছে, যেটা ডারাডা ডারাডা ডারা টান নয়, ধীরে ধীরে টান আছে। তা একটা সময় উনি এটাও কিন্তু ফলো করতেন, বাজিয়েছিলেন। তারপরে উনি আস্তে আস্তে নিজের বাজনাটাকে তৈরি করতে আরম্ভ করলেন আর কি, সেই রকম। তো ফলে ওনার সেটা কোন সময় থেকে যে ওনার যে স্টাইলটা, নিজের একটা ডিস্টিংটিভ স্টাইল, এটা মোটামুটি যদি একটা টাইম যদি আমরা ধরি, 50 থেকে 1950, হ্যাঁ, উনি 1938 থেকে রেডিওয় বাজাচ্ছেন, 1938 থেকে। হ্যাঁ, 40s-এ, আর 40s-এ সেই সময় ওনার সময় অনেক রকম সেতার কলকাতায় কিন্তু বাজতো, উনি সেগুলো জানতেন। যেমন অপরেশ চট্টোপাধ্যায়ের সেতার ছিল, মুস্তাক আলী খাঁ সাহেবের সেতার ছিল, তারপর আলী আহমেদ খাঁ সাহেবের সেতার ছিল, কলকাতায় তখন ছিলেন, এরা বাজাতেন। উনি কিন্তু এই স্টাইলগুলো সমস্ত জানতেন, কে কিরম বাজে, ওনার মুখস্থ ছিল। উনি সেইগুলোর থেকে, তার ভেতর যেটা মেন, যেটা ওনার সব থেকে বড় অ্যাচিভমেন্ট ক্রেডিট, যে সেই সময় রবিশঙ্করজি এবং বিলায়েত খাঁ সাহেব কিন্তু একদম প্রায় মধ্য গগনে চলে গেছেন ওদের বাজনা, সেইখান থেকে ভেদ করে উনি যে একটা তৃতীয় শৈলী বা স্টাইল তৈরি করে বেরিয়ে এসে সবাইকে মানে একদম শুইয়ে দিলেন, মানে একদম সত্যি রীতিমতো শুইয়ে দিলেন, যে ওরা তো আছেন, ওরা তো ওদের মতো বাজাচ্ছেন, সাংঘাতিক বাজছেন, কিন্তু সেইখান থেকে একটা অচেনা বাঙালি লোক এইরকম বাজনা বাজিয়ে সবাইয়ের মাঝখানে, ফলে সেইখান থেকে তখন থেকে 50s থেকে ওনার স্টাইলটা পাল্টে গেল একদম। এটা ছিল প্রায় 76-77 অব্দি। তারপর উনি আবার ওনার স্টাইলটা পাল্টান, সেটা ওনার শারীরিক কারণে এবং মানসিক কারণে, মানসিক অনেক রকম মানুষের মনে অভিজ্ঞতার সঞ্চার হয়, তার থেকে সেটা তাদের গান বাজনাতে প্রতিফলিত হয়। তো ফলে উনি যেহেতু এতগুলো শৈলী শিখেছিলেন, শুনেছিলেন, আত্মস্থ করেছিলেন, সেই জন্য সবকিছু মিলিয়ে ওনার একটা স্টাইল পাওয়া যায়। এবং সেটা যদি ধীরে ধীরে ওনার বাজনা আমরা বিশ্লেষণ করি, দেখবে প্রত্যেকের বাজনার একটু একটু করে তুমি পাবে তাতে। অসাধারণ। তো আমি বলি, আমি হয়তো প্রশ্ন কাউকে করছি, কিন্তু যদি অন্যরাও এর মধ্যে যুক্ত হতে পারেন এবং বলতে পারেন কিছু ইনপুট থাকলে, তাহলে ব্যাপারটা একটু ইনফর্মাল ভাবে জিনিসটা এগোবে। তো আমি এবারে কিছু যদি বলে, হ্যাঁ, আপনি যদি একটু কিছু বলেন ওনার সম্পর্কে, ওনার বাজনার সম্পর্কে। আচ্ছা, প্রথমেই আমি এখানে যারা আমার বড়রা আছেন, পার্থদা, আমার দাদা, অরিন্দ ভাই, সকলকে আমি প্রণাম জানাই, তাকে অনেক অভিনন্দন।
আমাকে এরকম ভাবে, এত বড় একজন মানুষ, আমি তো অত্যন্ত ক্ষুদ্র, আমি ওনার সম্পর্কে কিছু বলার আমার যোগ্যতা নেই। যারা আছেন বড়রা বললেন, এটা আমি ওনার সান্নিধ্য প্রচুর পেয়েছি, এটাই আমার খুব সৌভাগ্য। প্রচুর সান্নিধ্য আমি পেয়েছি। সেটা দাদা যখন প্র্যাকটিস করতে যেত যদুরপাড়ে, তখন থেকে আমার কাকা, মানে আমার থার্ড কাকা, যিনি আর কি আমাদের পরিবারে সে তার সঙ্গীত আনেন, তো তার কাছে প্রথম আমার শেখা। তারপর তার বরাবরের ইচ্ছে যে ওইখানে ওই পন্ডিত ব্যানার্জির ওইখানে যাব। দাদা প্র্যাকটিস করতে যেত, এবারে আমাকে নিয়ে, সেটা ধরিয়েছেন আমাকে নিয়ে ওনার কাছে যাওয়া। ইচ্ছে যে উনি আমাকে একটু তালিম দিন, উনি শেখান, যাওয়া। দাদার সঙ্গে গেছি প্রচুর, এবং কিরম স্নেহে, আমি খুব স্নেহে পড়ে গেছি। তখন দত্তা জন্মায়নি, দেবদত্তা, তখন মিতা আছে। তো আমি তো কাকার কাছে খুব মারধর খেয়ে রেয়াজ টেয়াজ খুব করতাম। মনে হয় উনি আমার উপর একটু খুশি ছিলেন যে আমি পাল্টা মূর্ছনা রেয়াজ করে শোনাতে যেতাম প্রায়। দাদা হয়তো বললো যে ও কিরম করছে একটু দেখুন দেখুন, এ করলেন, বলতেন অমুক দিন এসো, গেলাম, তো বাজাও। এবার তো এরকম করে জাস্ট শুনতেন, কোনো কথা না, মাথা নাড়ানো, কিচ্ছু না, বাজনা শেষে চুপ। এবার আমি তো মানে ওনার ব্যক্তিত্ব আর এতে আমি অত্যন্ত ভয় পেতাম। এমনি আমি একটু নার্ভাস আছি, খুবই একটা ভয় লাগতো, মানে আমার কথা বলার মতন ওনার মানে ব্যক্তিত্ব সামনে মানে কোনো কথা উনি না বললে আমার বলা, এটা কখনো সাহস পেতাম না বা এগোতে পারতাম না। তখন হয়তো দাদা বা ওই কাকা আমাদের বিশ্বনাথ চট্টোপাধ্যায়, হেড কাকা বলতো আমরা, উনি হয়তো বললেন যে আপনি বলুন কিরাম হলো, কি হলো, হ্যাঁ তুমি তুমি বলো তো তোমার বাজনা কিরাম হয়েছে। এবার আমি কি বলবো, মানে আমাকে আমি ভেবেছিলাম খুব সোজা জিনিস যে আমি বাজাবো, উনি গড়গড় করে বলে দেবেন যে তোমার এই হয়েছে ওই হয়েছে, অত তো সোজা না। যে তুমি জানতে চাও জিজ্ঞাসা করো। এবার আমি কি কি জিজ্ঞাসা করবো আর কি করবো। তো যাই হোক, দাদাকে উনি বললেন বা কাকাকে বললেন এই এই ব্যাপার। তো এইভাবে আমি দাদার হাত ধরে, দাদা যখনই যেত কাকা আমাকে পাঠাতেন, দাদা নিয়ে যেত, এইভাবে যেতাম, শোনাতাম, শুনতাম, প্রচুর প্রচুর রেয়াজ শুনেছি, করেছি, দেখেছি, মানে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে ওনার বাড়িতেও আমি থেকে গেছি। তারপর দিন দাদা প্র্যাকটিস করতে গেছে, সেতার নিয়েই থেকে গেছি। রাত্রে এরকম আমার সেতারটা নিয়ে, আমার সেই সেতারে আমার সৌভাগ্য যে ওনার হাতের ছোঁয়া আছে, তো সেইটা একটু দেখাচ্ছিলেন একদিন বাগেশ্রী, কিভাবে মধ্যমটা আসবে কিভাবে। তো এটা উনি আমার সেতারটা নিয়ে একটুখানি দেখালেন ওনার বাড়িতেই। তারপর দিন দাদা প্র্যাকটিস করতে গেল, তারপর দাদার সঙ্গে ফিরে এলাম। এইভাবে আমি ওনার সান্নিধ্য খুব পেয়েছি, খুব করেছি। এবং কাকার যে কাকার কাছে আমি শিখেছি, কাকার খুব ইচ্ছে ছিল যে উনি আমাকে হাতে নিন, শেখান, কিন্তু উনি ওইভাবে, উনি তো তখন পতাকা সূর্য, উনি প্রচুর বাজাচ্ছেন, উনি চলে যাচ্ছেন আমেরিকা, ইউরোপ, এই ব্যস্ততা, সেই জন্য ওইভাবে উনি শেখাতে কোনোদিনই চাইতেন না, রাজি হতেন না। উনি, আমি নিজে শুনেছি, উনি কাকাকে বললেন যে দেখুন আমি তো পারফর্মার, এরকম আমি আমি তো থাকিই না, এভাবে এরকম শিক্ষা হয় না। আমি তখনই শেখাবো যখন আমি আর বাজাবো না, আমি ব্যস্ত থাকবো না আমার বাজনা নিয়ে, তখন আমি, কারণ আমি যেভাবে মাইয়ারে শিখেছি, আমি আমি জানি যে ওইটাই ঠিক শিক্ষা। আর ওই সপ্তাহে একদিন একটা স্টুডেন্ট আমি হাতে নিলাম, সে এলো, এক সপ্তাহ ধরে আমি তাকে যে তালিমটা দিয়েছি সেটা সে প্র্যাকটিস করে এসেছে, তার মধ্যে কি ভুল হয়েছে না হয়েছে, আবার এক সপ্তাহ বাদে, ওইটার উনি একদম পক্ষপাতী ছিলেন না। পার্সোনালি, হ্যাঁ, যে আমি আমার সব বাজনা মানে আমি ব্যস্ত থাকবো না, আমি তাকে নিয়েই পড়বো, এমন কিছু আমি অত্যন্ত ট্যালেন্টেড ছেলেপিলে আমি নেবো, যদি আমি যখন আর সেরকম ভাবে বাজাবো না, আমি যখন ব্যস্ত থাকবো না, ব্যস্ততাটা কমে যাবে, এটা উনি একদম বলতেন। কিন্তু আমি মাঝে মাঝে যেতাম, তারপর উনি আমাকে পাঠালেন ইন্দ্রনীল ভট্টাচার্যের কাছে পাঠালেন। তারপরে তো আমি পরে তো অজয় সিনহার কাছে শিখলাম। ইন্দ্রনীল দা তো শান্তিনিকেতনে চলে গেলেন, ওনাকে আর পেতাম না। তারপরে উনি পাঠালেন পন্ডিত অজয় সিনহা রায়ের কাছে, বললেন যে যাও, উনি খুব পন্ডিত, অত্যন্ত ভালো মানুষ, সজ্জন, ওনার কাছে গেলাম। কিন্তু ওনার, পন্ডিত ব্যানার্জির সঙ্গে আমরা কাকাবাবু বলতাম, ওনার সঙ্গে আমার সবসময় লিঙ্ক ছিল। তারপরে তারপরে আমার হাজব্যান্ড ডাক্তার, ডক্টর বিতান মুখার্জি, ও একদিন দাদার তো বন্ধু, দাদার সঙ্গে একদিন ওনার বাড়িতে গিয়েছিল। কি জানি এমনিতে একটু ডাক্তারের উপর ওনার উইকনেস ছিল। আর তারপরে তো ওকে দেখে, আমার হাজব্যান্ডকে দেখে ওনার ভালোবাসায় পড়ে গেছিল
তখন বলেছিল যে একটু বাজনা শুনবো। সেদিন কাকাবাবুর আঙুলটা একটু কাটা ছিল আর একটু ব্লিড করছিল বোধহয়, ব্যথা ছিল। বলছেন যে আমার হাতটা ব্যথা, তো আমি আপনাকে একটু শোনাচ্ছি, কিরাক শুনবেন? আমার হাজবেন্ড বলেছিল যে ইমন শুনবো। দাদা তো ছিলই একটু ইমন, তাই আমার হাজবেন্ড পরে বলে যে আমাকে জিজ্ঞেস করতেন যে কিরাক কিরাক বাজাবো, কিরাক শুনবেন। মানে এই যে কত বড় সৌভাগ্যের ব্যাপার। আবার তো সেটা হয়েছিল। আবার আমি একদিন বললাম একটু গৌড় সারং শুনবো, ওটা আমি শিখিনি ভাই। হ্যাঁ, এ তো বলতেনই। আর কেউ যদি কোনো স্টুডেন্ট তো তাকে আসতে বললেন বা তাকে ভাবলেন যে ঠিক আছে, মানে এমন এমন ব্যক্তিত্বটা এমন ছিল যে কখন কার উপর মানে ওনার ছুটে গেলেন, কখন কার উপর সহৃদয় হলেন, কি যে চাইতেন না বুঝে পেতাম না ঠিক। মানে কথা তো বলতাম না কিছুই, শুধু অবজার্ভ করতাম, মুখটা দেখতাম। কখনো মুড খুব ভালো থাকতো বা যেটুকু আমি যা এত বছর গিয়ে দেখেছি। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে ডাক্তার বলে এবার ওকে খুব ভালোবাসতে শুরু করলেন। মানে পরবর্তীকালে দেখলাম যে আমার থেকে ও বেশি ভালোবাসা স্নেহ পাচ্ছে। এবার আমার হাজব্যান্ডের স্যাটারডে অফ ছিল, তো এভরি স্যাটারডে যেতাম। এবার কাকাবাবু বিকেলে তো হাঁটতে বেরোতেন ডাক্তারের পরামর্শ মতো। তো আমি, কাকাবাবু, কাকিমা, মিতা, আমার হাজব্যান্ড, বাচ্চুদা, কখনো কখনো বাচ্চুদাও ছিলেন বোধহয়, তারপর দাদাও কোনোদিন ছিল। আমরা সব ওই পুরো যথুরবাগ থেকে হেঁটে ঢাকুরিয়া ব্রিজ, ওখান থেকে আবার হেঁটে আসা, অনেক হেঁটেছি ওনার সঙ্গে এরকম। তারপরে ওর সঙ্গে আমার হাজবেন্ডের সঙ্গে খুব এই যে ডাক্তারি ব্যাপার নিয়ে, কারণ ওনার তো শরীরটা ভালো ছিল না, নানান রকম তো প্রবলেম ছিলই, সেই সব নিয়ে ওর কাছ থেকে জানা, আমার হাজবেন্ডের কাছ থেকে, আচ্ছা এটা হলে কি হয়, ওটা ওই খুব খুব ভালোবাসতেন। আর বলতেন যে আচ্ছা বলতো বিধান, এই হিউম্যান বডিটা, মানে হিউম্যান বডি এমন একটা ব্যাপার যে মানে আমরা বেঁচে আছি কি করে, সেইটা নিয়ে খুব ওনার আগ্রহ, সেটা খুব আমার হাজবেন্ডের সঙ্গে গল্প মানে করতেন। এবারে ও প্রেশার ইনস্ট্রুমেন্ট নিয়ে যেত ওনার বাড়িতে। প্রেশার ইনস্ট্রুমেন্ট এনেছো, দেখাও আমাকে, আমাকে সে কি দেখো। তো ওনার বরাবরই সব সময়ের জন্য 120/80 থাকতো প্রেশার, একদম। শনিবারে স্যাটারডেতে দেখলো, আবার যদি কোনোদিন যেত একদম পাক্কা একেবারে 120/80। তো তখন বলছেন যে প্রত্যেকদিন উনি শোনেন যে একটুও বাড়ে না কমে না কিছু না। তখন একদিন দাদাও আছে, দাদাকে একটু খুব করতেন, মানে খুব ঠাট্টা তামাশা করতেন, একটু জোকস করতেন, একটু লেগ পুল করতেন। তখন বলছেন যে 120/80, এক নাগাড়ি দেখো, ব্লাডের রক্তের প্রতিটি বিন্দুতে বিন্দুতে আমার পারফেকশন। কি অনিন্দ, মানে দাদা সেই এত দূর থেকে যেত, টাইমে পৌঁছতে পারতো না, ওনার তো ভীষণ পারফেকশন সবকিছুতে, পারফেক্ট টাইম, এই সেই। দাদা এত দূর থেকে দত্তপুকুরের ট্রেন ধরে যাওয়া, এসব ট্রেন তো ঠিক সময় পৌঁছলো না, এরকম ভাবে। তো দাদাকে খুব লেকফুল করতেন, অসম্ভব ভালোবাসতেন। আর ওই রকম মানে দাদাকে ভীষণ ভাবে করতেন আর কি। এই অনিন্দ এই করে এই করে, দেখছো 120/80 কতদিন থেকে ও দেখে যাচ্ছে। কত হলো, তারপরে একদিন আমার হাজব্যান্ডকে উনি বললেন যে এরকম উনি তো একটু গ্রাম শহরে থাকতেন, তো গ্রাম ভালোবাসতেন। আমি যেহেতু একটু ইন্টারনিয়ারে থাকি বারাসাতে, তো উনি, আমি আমার হাজব্যান্ডের কাছেই শুনলাম, আমি তো, আমার তো ওনাকে বলার সাহস নেই যে আপনি আমার বাড়িতে একটু 1-2 দিন কি আসুন, এটা তো আর বলার সাহসে কুলোয় না, কুলোনোর কথাও নয়। তখন আমার হাজব্যান্ড একদিন বললো যে কাকাবাবু এরকম বেড়াতে যেতে চাইছেন এরকম। তো 1983 11th জুলাই ঠিক হলো আসবেন। তো ওনারা 4 জনে, দত্তা তখন 3 বছর, 80 সালে জন্মেছে বোধহয় দত্তা। তো মিতা দত্তা, কাকাবাবু, কাকিমা, বাচুদা, এই 5 জন অ্যাম্বাসাডারে করে এত জনে মিলে সব আসা হলো, বারাসাতে আসলেন। তারপরে তো সে খুব আনন্দ, খুব মজা, একদম ঘরের মতন। কিভাবে পেয়েছি ওনাকে, মানে এই পাশের ঘরে মনে হচ্ছে কে রয়েছেন, কে কে এই ঘরে রয়েছেন, মানে সাংঘাতিক একটা লাগতো। মানে কি যে লাগতো যে কি বলবো, যে কি ভাবতেই পারছি না, ভাবতেই পারি না যেন। তারপরে তো ঘরোয়া, তারপর দাদা একদিন এলো, দাদা বৌদি সবাই এলো ওনাকে দেখা করতে টরতে। তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, কাকিমা বলতেন যে তুমি কাকাবাবুকে আর্লি লাঞ্চ করতেন, আর্লিয়ার খাইয়ে ঘরে পাঠিয়ে দাও। এবার আর্লিয়ার 12:30টার মধ্যে খাইয়ে দাইয়ে আমি বললাম যে কাকু আপনি রেস্ট করুন, বলে একটা ঘরে দিয়েছি। এবার মাঝখানে আমরা 3টে সময় খাওয়া দাওয়া করবো, এবার উনি ঘর থেকে বেরিয়ে এলেন। এবার আমরা খুব আড্ডা দিচ্ছিলাম, বাচ্চাদাও ছিল, সঙ্গে সঙ্গে তো ওনাকে দেখে থাকতো সব যে যার সব চুপ। কি হচ্ছে দেখি, এখানে টেবিলে ঝুড়ি টুড়ি তুলে
দেখছেন যে ও তখন জুলাই মাস তো মালদার বেনারসের ল্যাংড়া অসম্ভব আম খেতে ভালোবাসতেন বা মিষ্টিও আর এমনিতে তো অন্য খাবার দাবার আছেই তো ঝুড়িটা তুলে বলছেন যে ও আম নিয়ে বসা হয়েছে কই আমাকে তো দিলে না আবার খুব বড় বড় আমাদের রসগোল্লা মানে রাজভোগ আর কি তখন বলতেন যে এই এত বড় বড় এই এরকম রাজভোগ কই আমাকে তো দিলে না কিন্তু ওনাকে আমি সবকিছু আইটেমই ওনাকে আমি মানে রিপিট করেছি কাকু খান কাকু আম খান না 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 পরে 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 তারপর বলতেন যে কই আমাকে তো দিলে না আমি তো তখন আমি ভাবছি উনি সিরিয়াসলি বলছেন আমি যে কাকু আপনাকে তো আমি দিতে গেলাম আপনি তো খেতে চাইলেন না বললেন যে পরে খাবো আমি তো বলবোই পরে খাবো কিন্তু তুমি কি করবে তা সত্ত্বেও আমি হাতে ফাঁক দিয়ে তুমি জোর করে দেবে তবেই না যত্ন কাকিমা বলছেন যে না ওইরকম করতে তোমাকে কেউ পারবে না তুমি উঠালে কেন যাও যাও শুতে যাও তারপরে সারা বাড়িটা আমার ঘুরলেন টুরলেন তোমার নিজের মতন আবার চলে গেলেন এই যে কত অভিজ্ঞতা কত মানে ভাবতেও ভীষণ ভালো লাগে তারপরে 11 তারিখে এসে উনি 17 তারিখে আমরা দিয়ে আসলাম ওখানে মানে পারতে আচ্ছা, এই আপনার মানে আপনার ক্ষেত্রে যেরকম হয়েছে বাবাও গেছিলেন ওনার কাছে শিখতে, বাবার ক্ষেত্রেও তো একই জিনিস। যদি তুমি একটু একটু বলো যে উনি বলেছিলেন যে বলো। উনি বললেন যে আমি পরে শেখাও, এখন তো আমি থাকি না। হ্যাঁ একদম এটাই বলতেন। উনি তো বাইরে যান তো, উনি প্রত্যেক বছরই বাড়ি 6 মাস করে বাইরে থাকতেন। তোমার শেখা হবে না, তোমার শেখা হবে না, এই কথাটাই সবাইকে বলতেন। হ্যাঁ, এইভাবে কি শেখা হয়? হ্যাঁ, যে তুমি এলে সপ্তাহে একদিন এলে এসে যে তা তুমিও ভুলে গেলে আমিও ভুলে গেলাম, হয় না? ওরকম করে হয় না। আর ওনার হওয়া মানে আমি যখন আর বাইরে যাবো না, বাইরে যাবো না যখন, একদম আমার এখন যা বয়স, আমার রোজগার করার বয়স, ভাই আমাদের তো পিএফ গ্র্যাচুইটি নেই। যারা চাকরি করে তাদের পিএফ গ্র্যাচুইটি আছে, আমাদের তো পিএফ গ্র্যাচুইটি নেই। আমার টাকা জমাতে হবে ভবিষ্যতের জন্য, আমার সংসারের জন্য। এটা বিশ্বাস করতেন না যে গুরু শিষ্যের সম্পর্কটা আমি 6 মাস বাদে তোমায় দেখলাম শুনলাম। কেন তোকে বলতেন না যে এই দেখো তোমার দাদা কেকা অনিন্দ এত মানে টিউশনি প্রোগ্রাম একটা পয়সা ইনকাম ট্যাক্স দেয় না, আর আমার একটা টিউশনি একটা প্রোগ্রাম নেই। দাদা বললো যে আপনি করবেন, তাহলে টালা থেকে টালিগঞ্জ লাইন পড়ে যাবে, আপনি টিউশনি করবেন? আর কোনো উত্তর না, ঠাট্টা করছেন, আর কোনো উত্তর দেবেন না, মানে এইরকম। এটাই ঠিক। বাবা ওনার কাছে যাওয়ার আগে আলী আহমেদ খান সাহেবের কাছে প্রথমে শিখেছেন। আমাদের পাড়াতেই থাকতেন সীতারাম ঘোষিট, আমরা এখন কলেজ রোডে থাকি। সীতারাম আমি বাজিয়েছি অনেক ওনার সঙ্গে ছোটবেলায়। আলী আহমেদ খান সাহেবের কাছে, পরে মুস্তাক আলী খান সাহেবের কাছে কিছুদিন ছিলেন, তখন ওনার খুব বয়স হয়ে গেছিল। তারপরে তুমি বোধহয় নিখিল জেঠুর কাছে যান, তখন উনি পাঠান ইন্দ্রনীল জেঠুর কাছে, পণ্ডিত ইন্দ্রনীল ভট্টাচার্য। আপনাকে যেমন যা বলেছেন আমার বাবাকেও একদমই তাই বলেছেন। তো আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি তো? বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি যে কথাটা বললাম, তাহলে আমি বাজে কথা বলছি না, আমি ঠিক কথাই বলছি। এক একজন এক এক রকম ভাবে শিষ্যকে গড়তে চায়, উনি ওইভাবে গড়তে চেয়েছেন। ওনাকে নিয়ে বসেছি যখন, উনি কিভাবে করতেন সেটাই তো কথা। সেই জন্য যে যতই বলুক না কেন যে আমি ওনার কাছে শিখেছি, কিন্তু উনি তো বলেই দিয়েছেন ওইভাবে উনি শেখাবেন না। আর তার আগেই তো আমরা ওনাকে হারালাম, আমাদের ব্যাড লাক। আমরা থেরকোয়া খান সাহেবের 10টা বাজনা শুনে, শান্তা প্রসাদের 5টা বাজনা শুনে কত কিছু শিখেছি। তাহলে একটা সেতারি শরদিয়া কেন ওনার সামনে বসে যদি 5 দিন বসে থাকে বাজনা দেখে, যদি কিছু না শিখতে পারে তার কিছুই হবে না আমার মনে হয়। একটা কথা দাদা বলতেন না যে শেখার কিচ্ছু নেই, শেখার কিচ্ছু নেই মানে শেখার কিচ্ছু নেই, খালি প্র্যাকটিস করে যাও। মানে প্রথম শুরুটা যারা যেসব স্টুডেন্ট ইয়াং, রেয়াজ করে যাও, শুধু রেয়াজ করে যাও। আর ওসব রাগদারি ওই দরবারি গানার আর কোমল দৈবতে হাত দিয়ে দুপটা চোখের জল ফেললাম, ওসব সময় এখন না, এখন শুধু রেয়াজ করার, খালি রেয়াজ করে যাও। এবার সেই পথটা তো ঠিক করতেই হবে, কি রেয়াজ হচ্ছে, খালি রেয়াজ করে যাও। আর একটা কথা বলতেন যে এটাই, যে দেখো ক্যান্ডিডেট 95% আর গুরু হচ্ছে বা অভিভাবক 5%। তাহলে এর থেকে বুঝে নেওয়া যায় যে ক্যান্ডিডেটকে কি করতে হবে, মানে ওইভাবে শিখতে হবে বা কি রেয়াজ করতে হবে, কি করতে হবে। যেটা শেখার কিছু নেই, মানে রাগদারি নিয়ে এক্ষুনি তুমি ওটা নিয়ে অত মাথা ঘামিও না, এটাই বলতে চাচ্ছেন কি পার্থদা? উনি রাগদারিটা নিয়ে বেশি
উনি মিন করতেন যে জিনিসটা শেষের কাজটা আগে করো, যে যেটা পরে আর করবার কোন রকম সুযোগ পাবে না, শেষের কাজটা আগে করো, রাগ নিয়ে ওরা মাথা খারাপ করো না। তবে একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট কথা, একটা কি শিক্ষা কে পাচ্ছে, কোথায় কি যাচ্ছে, that does not have any reflection on the tribute we are going to pay to him. তার কারণ দেখো, আমি কতটা শিখেছি, তুমি কতটা শিখেছো, কি আরেকজন কতটা শিখেছে, এটা তো ওনার উপর কোনো রিফ্লেকশন না, উনি যা উনি তাই। তবে এই কথাটা সত্যি কথা যে উনি বরাবর বলে এসছেন, বরাবরই এ করে এসছেন যে ওনার কাছে মাইহার ওয়াজ দ্য মডেল অফ গুরু শিষ্য পরম্পরা। আচ্ছা, সেইটা রেখে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলছি এখন, যে গুরু শিষ্য পরম্পরার মাইহার হচ্ছে মডেল, কিন্তু তুমি ওই জিনিসটাকে তো সবসময় রিভাইভ করাতে পারছো না, সব সার্কামস্টান্সেসে পারছো না, সেই জন্য আমি শেখাই না। দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি ফ্রম হিজ সাইড। কিন্তু যারা আমরা অল্প স্বল্প সময় ওনার কাছ থেকে যে সঙ্গ করতে পেরেছি, আমাকে অনিন্দ যে কথাটা বললো, আমায় পরিষ্কার বলেছিলেন যে স্পুন ফিডিং করে কেউ কাউকে শেখাতে পারে না। থাকে তার মাথার নিজের বুদ্ধি দিয়ে তাকে সঙ্গ করতে করতে, শুনতে শুনতে, তার যদি তুমি কে কতটা শিখেছে, ইট উইল বি রিফ্লেক্টেড ইন হিজ প্লেইং। তার বাজনা দিয়ে বুঝতে পারবে যে তার বাজনার কতটা ওনার কাছে যাচ্ছে, টোন কতটা যাচ্ছে। যে কেউ বাজাতে যাচ্ছে, তার সমস্ত বেতালা হচ্ছে, কি সব বেসুর হচ্ছে, তখন তুমি বলবো আমি যে একজন বিরাট ওস্তাদের কাছে আমি শিখেছি, এটা কোনো ভ্যালু নেই। সিমিলারলি কিন্তু বাজনার যে অঙ্গগুলো তুমি বাজাচ্ছ, সেই অঙ্গগুলো সম্বন্ধে তোমার যদি একটা শিওরনেস থাকে, উনি বলেছেন যে তুমি যদি শুনতে পারো, আসতে পারো, ঠিক বসে থাকতে পারো, আমার যতটুকু সময় হবে আমি এইটুকু করলে তোমায় এতটা করতে হবে। তাতে যদি তোমার খানিকটা ইমপ্রুভমেন্ট হয়, তাহলে তোমার শিক্ষার অভাব হবে না। তুমি যদি 20টা রাগ শিখতে পারো, তুমি 200 রাগ বাজাতে পারবে, কিন্তু সেইটাকে তোমাকে এমন ভাবেই অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে যেটা তোমার মধ্যে বুঝে নেবে, সবকিছু বলে বোঝা না, সাজেশন থেকে বুঝে নেবে যে কিসে কি হয় না। তো এই হচ্ছে শিক্ষার ওনার যেটা, ওনার কোনোদিনই ইচ্ছে ছিল না যে উনি শেখান, ওনার কোনো রকমের ধৈর্যও ছিল না। উনি কোনোদিন আমাকে বলেছিলেন, ওই বড় মেয়ে মিতা যখন প্রথম বাজাতো, ওকে গিয়ে একদিন, তারপরে যেই বললেন যে ও করেছে, রেয়াজ করে তুমি যা বলেছো করে এসছে, একটুখানি আমতা করছিল না, আর একদম সময় দিও, একদিনও না। তার কাছাকাছি ওনার উনি খুব ক্লিয়ার থিঙ্কিং, তার মধ্যে কোনো জটিলতা কিছু ছিল। আমরা আবার ফিরে আসবো, জাস্ট ওনার একটু কথা আমরা শুনে নিই, আবার আমরা ফিরে আসবো জাস্ট 2 মিনিটের জন্য, প্লিজ। I have taken music as a profession because nothing like music. Music is the best form of art, I think so. And little bit about Indian music. Music has got two different sides. One is to entertain people. Other, especially in India I am talking, the other side is through music to find out the supreme truth or realization of the supreme soul. That is why meditation is part of our music. It must be there. Very disciplined life, a lot of practice. It is of course in Western music also, but very disciplined life in the beginning, especially in the training period. Kind of meditation. Of course, music is music. It's creative art. You have to learn some sort of, scales, raga system,
in Indian music. You have to practice. But of course, it's a kind of meditation. Because I told you before, in Indian music, it was practiced to know the supreme truth. It is not only for the entertainment of the people. No, when we play for the people, for the listeners, I cannot do that sort of, I cannot play that beautiful music, but I try. But the idea is to lift up the mind of the listeners and to place them in front of the space, or you can say God, you can say power, you can say energy, anything, to lift up the mind of the listeners from this materialistic world towards the spiritual side. ওনার প্রত্যেকটা কথাতে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে মিউজিক, সঙ্গীতটা এন্টারটেনমেন্টের জন্য নয়, দ্যাট শুড আপলিফট দ্য সোল অফ দি মিউজিশিয়ান হিমসেলফ অ্যান্ড দ্য লিসনার্স, দ্য ম্যান অ্যান্ড দ্য মিউজিক। তো ওনার যে পার্সোনালিটি, ওনার যে চিন্তন মনন, ওনার যে ওয়ে অফ থট, সেটা ওনার মিউজিকে, সঙ্গীতে সবসময় রিফ্লেক্ট হয়েছে। সেটা একটা দিক। আর একটা দিক, উনি সবসময় বলছেন প্র্যাকটিস ইজ দ্য ওয়ার্ড, রেয়াজ। তো আমি কাকুর কাছে জিজ্ঞেস করবো, পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জির কাছে, কাকু আপনি যদি বলেন আপনি এতটা সময় ওনার সাথে কাটিয়েছেন, উনি কি সেতারের দিক থেকে উনি কি বেশি রেয়াজ করতেন? মূর্ছনার কথা বারবার উঠে এসছে। তো উনি যে ৩-৪ ঘন্টা রেওয়াজ করতেন, তার মধ্যে একটা রাগকে নিয়ে রেয়াজ করতেন, নাকি টেকনিক্যাল বিলাবল স্কেলের উপরে বা কুরিয়া স্কেলের উপরে বা অন্য কোনো রাগের স্কেলের উপরে সারগাম প্র্যাকটিস করতেন, নাকি একটা পারফরমেন্স ফরম্যাটে একটা রাগ উনি কোনো সময় রেওয়াজের মতো করে বাজাতেন? উনি এটা আমাদের সেতারের স্টুডেন্টদের জন্য জানা খুব জরুরি যে কি প্র্যাকটিস করতেন। কতক্ষণ সময় আছে এরকম না, মানে এর উত্তর এটা যদি এবার আমাদের সব সংক্ষেপ করে করতে হবে, কারণ আমাদের আলাপ জ্বালা হয়ে গেছে, এবারে সব এক একটা তানের মতো করে করতে হবে। সেই জন্য আমি ওই টুকরার গতিতেই বলছি, দরকার হলে আবার করা যাবে। ওনার রেয়াজটা প্রচুর রেয়াজ শুনেছি, কিন্তু রেয়াজ এত রকমের রেয়াজ শুনেছি। মূর্ছনা রেয়াজ করতেন, খুব খুব মূর্ছনা রেয়াজ করতেন। আচ্ছা, তারপরে আমি লন্ডনে তো রোজ রেয়াজ শুনেছি, মনে করো ৩-৪ মাস রোজ রেয়াজ শুনছি পাল্টা। আচ্ছা, মেরু খণ্ডমেরু মানে পাগল হয়ে যেতাম। খণ্ডমেরু মানে একটা রিপিটেশন নেই গানের, ৩ সপ্তক যাচ্ছে, জুড়ি পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, তারপরে কখনো দেখতাম মিডের রেয়াজ করছেন। কি মিডের রেয়াজ? খরচ পঞ্চমের একটা রাগ নিয়ে তার মধ্যে চলছে। আমি বুঝলাম যে ওইগুলো হচ্ছে আন্দাজ গুলো নেওয়া। আমরা তবলাতেও তাই করি, সবাই আন্দাজ গুলো নিতে হয় যে স্টেজে কি করব সেটা করতে হবে। আলাপ, হু সেজ আলাপ রেয়াজ করা উচিত, না হলে তুমি স্টেজে পারবে না। ফরম্যাট তৈরি করতে হয়। তো একদিন আমাকে বললেন, শোনো বাজাচ্ছি, তো তুমি বাজাও, তুমিও বাজাও, আমিও বাজাচ্ছি, তুমিও বাজাও। আমি ব্যাপারটা বুঝিনি, তারপর বুঝলাম উনি ঠেকা ফেকা চান না, ধা দেন এখানে চলছে ঠেকা, কিন্তু একটা তার নিলেন দা দাঁড়া 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 দাঁড়া, এটা চলছে। উনি বলতেন রেয়াজ করো, তুমিও করো, আমিও করি। এইবার আমি তো শেষ হয়ে গেল আমার দম, 2 আবর্তন 3 আবর্তন। এইবার ওনার শেষ হচ্ছে না, মারাত্মক, মানে 2.5 মিনিট 3 মিনিট এক একটা তান মানে ওই যাচ্ছে। বলতেন এটা রেয়াজ। আমি বাড়ি এসে ভাবলাম তাহলে তো আরো অনেক রেয়াজ করতে হবে, না হলে পারবো না। এইরকম মানে বিভৎস রেয়াজ দেখেছি। আচ্ছা, ঝালা টালাও তো রেয়াজ বাড়িতে আমি দেখিনি, কিন্তু বিভিন্ন প্রচুর রাগের এক্সটেনশন ছিল ওনার। এত রাগ বাজাতেন, অনেক রাগ বাজাতেন, মানে টড়ির কত অঙ্গ, বিলাবলের অনেক অঙ্গ, কল্যাণের অনেক অঙ্গ, মানে অনেক রাগ। এবং বেশি খাটনির রেয়াজটা আমি খুব লক্ষ্য করেছি।
বেশি খাটনি রেয়াজ। আমার এরকম দিন গেছে ভাই, সকলে শোনা উচিত। আমি যোধপুর পার্কের বাড়ি থেকে আমি নিচে, তখন দোতলা ছিল, 3 তলা হয়নি, দোতলায় রেয়াজ আমি নিচে ঢুকেছি, নিচের থেকে সিঁড়িতে উঠিনি, যে অপূর্ব একটা জিনিস চলছে চলছে, তারপর ললিত চলছে চলছে, আমি পুরো বাজনা আমি না ঢুকে সঙ্গত করতে আমি ফিরে এলাম 2 ঘন্টা পর, মানে ওইটা মনে নিয়ে। তো রেয়াজ কাকে বলে এবং কি ধরনের রেয়াজ করা উচিত, আমাদেরও তাই পরে আমি দেখলাম যে সব জিনিসগুলো রেয়াজ না করলে, যেমন আমাদের কায়দা রেলা রেয়াজ করলে কিন্তু টুকরা চক্রদার গাত বাজবে না, টুকরা চক্রদার আলাদা করে রেয়াজ করতে হয়। আচ্ছা, তারপরে ঝালার সাংঘাতিক সাংঘাতিক পাল্টা ছিল ওনার, মানে ডাড়া ডাড়া চিরি, মানে চিকারি দিয়ে দিয়ে মানে শেষ হচ্ছে না, আধ ঘন্টা তো আলাপই চলছে, তোমার ঝালা চলছে, বিভিন্ন অঙ্গের ঝালা, কি ঝালা বলে আমি জানি না, ঠোক ঝালা কি কি ঝালা, তার কি ছন্দ, এইরকম যেমনি শিক্ষা তেমনি রেয়াজ তেমনি, মানে ওইটা দেখাবার জন্যও না। এইটা একটা জিনিস ছিল যে আমি একটা তেহাই করলাম, ভাই দেখো কি তেহাই করেছি, আরে তেহাই তো লোকে বাথরুমে বসে তৈরি করে এসে স্টেজে বমি করে দেওয়া যায়, সেটা কথা নয়। কথা হচ্ছে যে সুরের সঙ্গে আমি ছন্দর সঙ্গে সুরটা কিভাবে মেলাচ্ছি, সেটাই হচ্ছে তেহাই। আর একটা হচ্ছে যে সব জিনিস সব কিছুতে হয় না, সন্তুরে যে জিনিসটা হয়, তবলায় যেটা হয় সেটা সেতার ফরদে তো সুরের জিনিস, বেশি ঝুঁকে গেলে ওইদিকে তো বাজনা নষ্ট হয়ে যাবে। এই ব্যালেন্সটা ওনার সাংঘাতিক ছিল। এবং এই যে চিকারিগুলোকে, চিকারিটা একই জায়গায় না দিয়ে বিভিন্ন জায়গায় চিকারিকে প্লেস করা, নানা রকমের ঝালা মন্তারার চিকারি নিয়ে অনেক তালিম ছিল, অনেক তো আমি অনেক। এই সূত্রেই আমি যদি অ্যাকসেন্ট বলবো, আছে, হ্যাঁ, চিকারির এই উপরে সূত্রে অ্যাকসেন্ট আছে, হ্যাঁ, আছে চিচি, আছে চিচি, আছে চিচি, আছে চিচি, লাস্ট না, একটা ডালা যাচ্ছি নিচ্ছি, ডালা যাচ্ছি নিচ্ছি, এর পাল্টা চলছে, কত রকম চিকারি, কখনো বেশি কখনো কম, কখনো ওদিকে ডালা বেশি। আর আমি দেখেছি তোমাদের জমজমা যে এটা আমি আধ ঘন্টা রেয়াজ করতে শুনেছি, হাফ অ্যান আওয়ার। এই ঝালার ব্যাপার একটা বলি, 1974-এ মাইসোর অ্যাসোসিয়েশন হলে বাবা আমাদের গুরু আলী আকবর খান সাহেব বাজিয়েছিলেন, হ্যাঁ, ছায়ানট, মালশ্রী অনেক কিছু বাজিয়েছিলেন। তাইতে ভৈরবী শেষে দিয়ে শুরু করে শেষ করেছিলেন, এবং ভৈরবীতে ঝালায় উনি কতগুলো সরোদের কিছু ঝালা আছে সেইগুলো উনি বাজিয়েছিলেন, চিকডা ডারা ডারা নানা রকম এরকম। নিখিল কাকা না সামনে বসেছিলেন, ওই সেই বাজনার মাঝখানে উনি একদম উঠে গিয়ে খান সাহেবের পাটা চেপে ধরে বললেন, আপনি বাজনা থামিয়ে আমাকে এই বোলটা শেখাতে হবে, পড়তে হবে, যে আপনি কি বাজাচ্ছেন। আপনি বলছেন আরে আমি পরে আমি বাজিয়ে নি বললেন না, আমাকে এক্ষুনি এটা আপনাকে বলতে হবে। এই ঘটনা হয়েছে, এই ঘটনার পুরো রেকর্ডিংও আছে, সেই রেকর্ডিং আছে। ছায়ানট বাজিয়েছিলেন উনি, হ্যাঁ, এবং সেই ছায়ানটের বিখ্যাত গদ যেটা সোম বিষম গদ, সেই গদটা বাজিয়েছিলেন, হ্যাঁ, মহাপুরুষজি তবলায় ছিলেন আর কি। তো নিখিল কাকা এইরকম ছিলেন। এইরকম সেম একটা ঘটনা হয়েছিল অনেক পরবর্তীকালে 1984 বা 85-এ আমাদের আলিয়াবাগ কলেজ অফ মিউজিক হরিশ মুখার্জি রোডে সরস্বতী পুজোয় আলিয়াবাগ খান সাহেব বাজিয়েছিলেন, ধানেশদা আর বাহাদুর কাকাকে নিয়ে বাজিয়েছিলেন বিলাসকানী টোরিয়ার ভৈরবী। সেদিনও নিখিল কাকা একদম সামনে বসে ওই বারবার বলছেন, দাদা ওইটা আরেকবার, দাদা ওইটা আরেকবার। এই তো এইগুলো ওনার তো শেখার ইচ্ছে ছিল, ফলে এই যে অন্য যন্ত্রের ঝালাও উনি ওনার সেটারে ইনকর্পোরেট করেছিলেন, এটা, এবং সেই ঝালাগুলো ওই জন্য অন্যরকম শোনায়, তফাৎ যেটা অন্য সেতারে পাওয়া একটু মুশকিল, মানে অনেকে বাজান না। আপনারা কি এই সূত্র ধরে আমি একটু জেঠুর কাছে যাবো, পণ্ডিত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আপনি যদি একটু বলেন কিছু কিছু সেতারের টেকনিক্যাল জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, যেটা আমরা লক্ষ্য করেছি যে ওনার বাঁ হাতের পজিশন একটু ইনক্লাইন থাকতো মিড করার সময়, পার্টিকুলারলি মিড করার সময়। অন্যান্য সেতারিতে আমরা দেখেছি যে 90 ডিগ্রি, যদি সেতারের বডি হয় তার উপর এরকম ভাবে 90 ডিগ্রি, হ্যাঁ, ডান্ডের উপরে
ওনার একটু লেফট হ্যান্ডের প্লেসমেন্টটা একটু ইনক্লাইন থাকতো, এবং সম্ভবত তার জন্য ওনার রেখাও যে লাইন যেটা তারের সেটাও হয়তো একটু ইনক্লাইন হবে। তো সেটার পেছনে কি কোনো কারণ আছে? মেবি ভালো বেশি গ্রিপের জন্য? সত্যি কথা বলতে গেলে আমি কিচ্ছু বলতে পারবো না, তার কারণ এই টেকনিক গুলো এর ব্যাপারগুলো এগুলো যার নিজস্ব যেভাবে হেল্প করে সে সেইভাবে করে। এবার কেউ বাজাতে গিয়ে কোন আঙুলের চাপ দেবে এটার উপর দিয়ে তার কিন্তু হয় না, কারণ সে যে টোনটা চাইছে সেই টোনটা সে অ্যাচিভ করতে পারছে কিনা সেটাই তার মনের লাস্ট কথা। এবং ওনার সবসময় কথা এটা হতো, 2 বার 4 বার আমি কথা বলতে গিয়ে থেমে গেছি, আর বেশি তো কথা বলা যেত না। আমি যে এটা শেষ অব্দি এটা করতে পারছি না, সাজাতে পারছি না। দেখো মনের মধ্যে যদি তোমার হাত আসে তাহলে হাতেও আসবে, তো মনের মধ্যে আসছে না, তার মানে একটা বাজনার টোন। যার জন্য উনি যখন যে জিনিসটা বলা আমার হয়তো সময় নেই বলে আমি বলতে পারছি না, সেটা হচ্ছে যখন উনি আমির খান সাহেবের গানের পুরো আওতায় পড়লেন, যখন অত ওভার পাওয়ারিং ইনফ্লুয়েন্স যেটা ওনাকে পুরো সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেললো, তখন সেতারটাকে নিয়ে উনি আর সেতার ভাবছেন না। তখন ওনার পুরো ব্যাপারটার অ্যাপ্রোচটা পুরোটাই নিজের মনের থেকে হচ্ছে। এবং এই যে তুমি মিরের কথা বলছো, এখানে ঘুরিয়ে কোন জায়গাটা একটা ধরো ঘসিট একটা লম্বা নেবে, কোন জায়গাটা তুমি দেখো সেদিনও যা বাজানো হয়েছে, একটা দেশে একটা করেছে মাগারেসা নিসা পা পা একটা টান গেছেন উনি, মাগারেসা নিসা গিয়ে পা পা উপরের পায়ে চলে গেলেন, একটা এমন বিদ্যুতের মাঝে বেরিয়ে গেলেন, তারপরে নেমে গেলেন পা মাগা মাগা এবং সেই যে গজিটা নিলেন শুনে মনে হচ্ছে যেন শরতের যেন ফ্রেটলেস ইনস্ট্রুমেন্টে যেরকম গজিটের যেরকম সুতের এফেক্ট আসে, সেটারে তো পর্দার সাথে ফিকশন হয় আঙুলের, সেটা কিভাবে ওই গজিটা নিয়ে আসেন অদ্ভুত ব্যাপার। আবার এমন হয়েছে যে ধরো চারটে তখন 4টে কি 5টা পর্দার মিল নিচ্ছেন উনি, এইটা করবে, এটা রে থেকে নেবে কি গা থেকে নেবে, এ তোমার হেডে এই যে জানাচ্ছে জিনিসটা, এটা রে থেকেই নিয়ে উনি হয়তো যেতে পারতেন, জিনিসটা হয়তো একটা নোট এগিয়ে নিয়ে করবেন, এই নিয়ে কেউ ধরতে পারে না কোন জায়গাটা দিয়ে হবে। এফেক্টটা উনি চিন্তা করছেন যে আমি এটাকে গলার ঠিক এই জিনিসটা নিয়ে যাব, যার জন্য ওই সময়টাতে। হ্যাঁ বলো দাদা, কিছু বলতে চাইছেন? উনি তো তার কিছু বলতে চাইছেন, আপনি হয়তো কেটে গেছে না। এখানে পার্থদার সঙ্গে আমি বলি যে ওনার একটু ছুটতান বাজানোর প্রবণতা ছিল, প্রচুর ছুটতান বাজাতেন, প্রচুর, এবং সেটা গমক দিয়ে বাজাতেন, নানা রকম বোল দিয়ে বাজাতেন। তার একটা কারণ ছিল এই যে ছুটতানটা বাড়াতেন, সেটা যদি অ্যানালিসিস বিশ্লেষণ করা যায় দেখা যাবে ওই রকম ধরনের ছুটতান অ্যাকচুয়ালি শরদে বাজে ডিরিগিরি বোলের ওপর দিয়ে, যেটা আলিয়া বখশ বাজাতেন। উনি অত স্পিডে বাজাতেন না, কিন্তু সেতারে সেটা সম্ভব, একটা তারে বাজানো সম্ভব বলে উনি সেটাকে ওনার মতো করে ওনার রেওয়াজ দিয়ে করেছিলেন, যার জন্য ওই যে পা করছেন বা যেটা আপনি বললেন সেটা এরকম অত স্মুথ মসৃণ হচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা টান উনি আপনি আরেকটা যেটা বললেন না যে গমক দিয়ে ডা 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 করে একটা টান উনি খুব করতেন, সেটার যেটা ওজন তার সঙ্গে যে বলের মিশ্রণ, সেটা একটা উনি নিজের মতো করেছিলেন, মানে ওটা ওনার চিন্তা প্রসূত ভাবনা। আর তাছাড়া হাতটা চলতো, তো হাতটা না চললে তো আমরা এসব বলে কোনো লাভ নেই। এই জন্য আমি বলতে চাইছি যে বাঁ হাতটাকে কোন জায়গাটা করতেন কি ডান হাতটা, দেখুন আগের দিন আমি বললাম ছোট হাত, ওনার পাম ছোট, সেই জন্য উনি যেভাবে হাত তুলে যুক্ত বলগুলো এই যে দ্রিদার গুলো ফেলতেন, সেটা এত ওয়েল ফিটেড এবং এত অনেক দিন ধরে নিজে করেছেন যে ও তো যার নিজের যেরকম হবে সেরকম। তবে উনি একটার ব্যাপারটা এটা বললে আমার মাথায় এসে গেল, আমি বলি একটা কথা। উনি যে মূর্ছনার কথা বলছো, যখন আমাকে 4-5 রকম মূর্ছনা যখন বলেছিলেন একদম গোড়ার দিকে, ফার্স্ট তারপরে বললেন যখন সোজা মূর্ছনা গুলো রেয়াজ হলো, বললেন তুমি পা পা মা গা রে সা নি ধা 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 পা মা গা রে সা নি নি ধা পা, এইটাকে তুমি না থেমে
15 মিনিট ধরে একটানা তুমি রেয়াজ করে দেখাও দেখি কিরকম হতে পারে। একটা অসম্ভব ফিট একটা, যেটা তোমার কিন্তু লয় বেশি বাড়াতে হবে না বলছেন, লয় আমি বেশি দেখতে চাইছি না, কিন্তু 15 মিনিটের মধ্যে তোমার একবারও স্লিপ হবে না। তো সত্যি সত্যি ভেরি ডিফিকাল্ট। এই যে চুপ করার কথা বলতে তাই বলছি, সেইগুলো হ্যাঁ না না রামপ্রপন্ন যে অনিন্দ্যদাকে জিজ্ঞেস করলেন রেয়াজ আর কি, সবাই আপনারা জানেন, আমি কিছু, কিন্তু আমি যতটুকু যা রেয়াজ দেখেছি তাতে কিন্তু উনি ওই তবলা এসে গেলে, কেউ যদি তবলা এসে যেত তখন কিন্তু ওই আলাপ জোর ঝালাটা থেকে দ্রুতগত অব্দি তবলায় উনি বাজাতেন, সেটা আলাপ জোর ঝালা থেকে তবলায় উনি ওটা বাজাতেন এবং এক একটা অঙ্গ ধরে ধরে নিয়ে বাজাতেন, মানে একবার দুবার তিনবার রিপিট করে। এটাও এই রেওয়াজটা আমি বহুবার শুনেছি। হ্যাঁ, আর বিশেষ করে একদিন অনিন্দ্যদা সাহেব বিলাসখালী টরিও বাজাচ্ছিলেন, আমার মনে আছে। আমার একটা খাতা আছে যেতে সব রাগ রাগিনীর আমি সব লিখে রাখি কার কাছে কবে কি পেয়েছি। এতে একটা লেখা আছে 22/9/80 সালে অনিন্দ্যদার সঙ্গে উনি ঝাঁপতালে রাগ নট বিলাওয়াল বাজাচ্ছিলেন। হ্যাঁ, সেই নট বিলাওয়ালের গতটা হচ্ছে রাজুবাবুদের ঘরের গান, ডা 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 ডা। হ্যাঁ, তো এই গতটা বাজাবার পরে বাচ্চুও ছিল, নরেন্দ্রদার মনে আছে কি আমার মনে আছে, আমায় জিজ্ঞেস করেছেন আমাদেরকে কি রাগ বলো তো, আমি কেউ বলতে পারিনি, আমি না একটা আন্দাজে বলেছিলাম, এই কারণে এই কথাটা আমি রাজুবাবুর রেডিও শুনেছিলাম বলে, আমি রাগটা শিখিও নি জানিয়ে না, আন্দাজে বলেছিলাম। তখন বলছেন তুমি কি দাদার কাছে শিখেছো? আমি বললাম না, আমি এরকম রেডিও শিখেছি। তো ফলে ওনার এই বিভিন্ন ঘরানার, যেটা আগেও বলেছি, রাগের সম্বন্ধে সম্যক জ্ঞান এবং তার গতকারী যে ওনার মনে ছিল, এবং সেটা যদি রেয়াজ করতেন, সেটা মানে সেটাও রেয়াজ করতেন আর কি না। এটার মধ্যেও একটা কথা আছে যে কেন করতেন, এবং আজকে নিখিল বন্দ্যোপাধ্যায় দুটো হচ্ছে না কেন, যে ইনসিকিউরিটি ছিল না, মানে সব ঘরের দেখো জিনিসগুলো, তুমি বিলাল খান সাহেবের অঙ্গ পাচ্ছ, আমি যদি এখন বলি আমার না জ্ঞানপ্রকাশ ঘোষ এইটা শিখিয়েছি, আমি এইটা ছাড়া আর অন্য কোথাও বাজাবো না, সেটা তো হয়ে গেল, মানে ইগো হয়ে গেল। সব ঘরের যার যেটা ভালো সেটাকে সংগ্রহ করে যদি ফেলা যায়, সেটা অনেক বেশি কম্প্যাক্ট হয়। পাঞ্জাব ঘরানা তবলার কথা বলছি, তুমি লখনৌ এসো, দিল্লি এসো, সবকিছু এখন সেই তালিমটাও সকলের নেই, জানতে হবে, জেনে মিক্স আপটা করতে হবে, মিশ্রণটা ঠিক দরকার, কখন কোনটা। রাধুবাবুর গত এখনো ওনার মনে আছে, কিন্তু দেখো রাধুবাবুর ঘর বলে যে বাজাবো না তা নয়, বাজাচ্ছেন নিশ্চয়ই। আমরা আর একটা মেসেজ পেয়েছি দিল্লি থেকে, আমাদের জন্য মেসেজ পাঠিয়েছেন বিদুষী মঞ্জুশ্রী চ্যাটার্জি। উনি খুব নাচিয়ে, মানে খুব শি ওয়াজ এ কত্থক এক্সপোনেন্ট, খুব দুর্দান্ত ডান্সার ছিলেন। শম্ভু মুখার্জির ছাত্রী ছিলেন, শম্ভু মুখার্জির। আর মঞ্জুদির সঙ্গে বহু আগে আমাদের নিখিল কাকার সঙ্গে হ্যাঁ বাড়িতে কি থাকতেন। মঞ্জুদি মাস্ট বি ভেরি ওল্ড, 80+। তো উনি আমাদের জন্য মেসেজ পাঠিয়েছেন, আমি একটু ওটা চালাই জাস্ট 2-3 মিনিটের জন্য। नमस्कार, मैं मेरे भाई निखिल बैनर्जी के बारे में कुछ लिखा है, उसको मैं आपको पढ़ के सुना रही हूँ, साझा करना चाहती हूँ। पंडित निखिल बैनर्जी, जिनको मैं अपना बड़ा भाई मानती थी, उनको शत शत प्रणाम। वे भारत के सबसे श्रेष्ठ संगीतज्ञों में एक थे। उनकी गुरु भक्ति, उनकी साधना अद्वितीय था। महान कलाकार के रूप में
उन्हें दुनिया जानते थे। उनको वादन शैली, रागदारी, आलापचारी अनोखा था। उनके एक एक स्ट्रोक में, चाहे वो आलाप हो, जोड़ हो, झाला हो, रोटे खड़े हो जाते थे। रागों में जय जयंती, मारूबिहाग, भीमपलाशी, खमाज, मिश्र शिवरंजनी, दरबारी या यमन कल्याण, सारे रागों का बहुत याद आते हैं। और अली अकबर खान साहब के साथ उनके युगलबंदी तो कुछ उदाहरण जो उन्होंने छोड़ गए हैं वो तो अद्वितीय है। इतने महान कलाकार होने के बावजूद उनके विनम्रता और उनके सादगी मुझे बहुत याद आता है। 1959 से जब भी दिल्ली आते थे, निखिल दा मेरे घर में ही ठहरते थे। मेरी माँ का हाथ का खाना उनको बहुत पसंद था। हमें उनकी सादगी देखने तो मिले और साथ साथ उनके रियाज सुनने का भी अवसर मिला। मेरे कला विहार में उन्होंने 6 साल दिल्ली में बड़े सभागारों में अलग अलग महान तबला वादकों के साथ कार्यक्रम प्रस्तुत किया था। उनके समय के पहले अकस्मात निधन संगीत जगत को स्तब्ध कर दिया था। मैं और मेरी पीढ़ी बहुत किस्मत वाले थे कि हम इस महान कलाकार को आमने सामने देख पाए, सुन पाए। आज की पीढ़ी के लोग उनके रिकॉर्ड सुनकर उनके महानता को जानने लगे हैं। मैं खुश हूं कि आज भी निखिल दा को याद करके जो कार्यक्रम आप लोग कर रहे हो, इसके लिए मैं आप सबको बहुत शुभकामनाएं देती हूँ। धन्यवाद, नमस्कार। এই গতকাল মোহনবাগান ন্যাশনাল ক্লাবের স্বীকৃতি পেল, আই লিগ প্রচুর হলো তো। নিখিল কাকার কথাও খুব মনে পড়ছে, উনি সাংঘাতিক মোহনবাগান ক্লাবের মানে ভক্ত ছিলেন। আমাদের বাড়ির মেম্বারশিপ কার্ড ছিল, ওনাকে মাঝে মাঝে দিতাম। উনি আর গোবিন্দ দা, গোবিন্দ মা জিজ্ঞেস করতে আমারটা কিরম লেগেছে। আচ্ছা ঠিক আছে, এবারে কথা বলুন। না না, গতকাল যে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হলো, প্রচন্ড মাতোয়ারা মুক্তমুখ হলো, তাইতে নিখিল কাকার কথাও খুব মনে হচ্ছিল। এই কারণে উনি ফুটবলের ভক্ত ছিলেন, বিশেষ করে মোহনবাগান ক্লাবের খুব সমর্থক ছিলেন। তো আমার বাবার মেম্বারশিপ কার্ড ওনাকে মাঝে মাঝে দেওয়া হতো। ওই গোবিন্দদার সঙ্গে উনি খেলা দেখতে যেতেন মোহনবাগান মাঠে। গোবিন্দ আড্ডি, অরিন্দদার ছিলেন তো, সেটার বেড়া আছেন। গোবিন্দদার সঙ্গে আমরা তো লন্ডনে একবার খেলা দেখতে গেলাম, তোমার লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেড। সে কি অবস্থা! ওখানে অবশ্য অনেক সেফ, সিকিউরিটি অনেক বেশি। আর সন্ধ্যাবেলা হলে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতেন, ফুটবল আর বক্সিং, এই দুটো রাত 2-3 পর্যন্ত। খুব আমি আর বাবা একবার স্বপন জেঠুর বাড়িতে দেখা করতে গেছিলাম, পণ্ডিত স্বপন চৌধুরীর কাছে, গত 2 বছর আগে। তখন উনি একটা ছোট ঘটনা বলেছিলেন যে ওনার বন্ধু বান্ধবদের সাথে উনি একবার সম্ভবত খেলা দেখতে গেছিলেন, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা। তো সেক্ষেত্রে কি হয়েছিল, সেদিনকে উনি ইস্ট বেঙ্গলের টিমের সাথে উনি বসেছিলেন এবং পুরো খেলাতে ওনার যে ইমোশন ওটাকে চেক করে বসে থাকতে হয়েছিল। কারণ যখন ইস্ট বেঙ্গল গোল করছে তখন ওনার কষ্ট হচ্ছে, উনি কিছু করতে পারছেন না, চারদিক থেকে সবাই আনন্দ করছে। আর আলটিমেটলি সেদিনকে কি হয়েছিল, মোহনবাগান জিতেছিল, কিন্তু জেতার পরেও উনি ইস্ট বেঙ্গল শিবিরে বসে ওনার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে পারেননি। তার যে কষ্ট, সেটা স্বপন জেঠু এত সুন্দরভাবে আমাদের বলেছিলেন, সেটা শোনার মতো ব্যাপার একটা। তো পার্থদা, আমি একটু জিজ্ঞেস করবো, প্রশ্ন করবো? নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই অবশ্যই। পার্থদা, এই তো মলুয়া কল্যাণটা উনি বাজালেন, আপনি তানপুরা ছেড়েছেন। অরিন্দদাকেও জিজ্ঞেস করছি সবাইকে,
সেদিনের কিছু ঘটনা বা হঠাৎ ওই রাগটা বাজালেন, এ নিয়ে কিছু কি কোনো একটু আলোচনা করতে পারেন? দেখো, আমি 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 19 বছর ধরে এই মালুয়া কল্যাণটা এত কনসার্ট বাজিয়েছি, কোথাও শুনিনি। ওইখানে দেখলাম হঠাৎ মালুয়া কল্যাণ, আমি কখনো জানিও না, কিন্তু আমি এর পেছনে তখন জানি না, মানে কিভাবে মালুয়া কল্যাণ রাগটাও সম্পর্কে জানতাম না, আর কারোর হাতেও শুনিনি। পার্থদা কিছু বলবেন? না, উনি যে প্রিপেয়ার্ড হয়ে মালুয়া কল্যাণ বাজাতে যাচ্ছেন, এটা তো বোঝার কোনো উপায় নেই, বলতেও পারবো না। ওখানে গিয়ে ঠিক করেছিলেন, কারণ ওনার তার আগে আমি ওনাকে এটা বাজাতে শুনেছি টালা পার্কে একটা প্রোগ্রামে, খুব ভালো দুর্দান্ত বাজিয়েছিলেন মালুয়া, তুমি হয়তো শুনে থাকবে। হ্যাঁ, আর ওনার প্রথম এলপি রেকর্ড বেরিয়েছিল কিন্তু মালুয়া কল্যাণ কানাইদার সঙ্গে তবলায় চারতাল কি সোয়ারি। আচ্ছা, এছাড়া মালুয়া কল্যাণ রাগটা আমি যা শুনেছিলাম, উনি আমাকে যা বলেছিলেন সেটুকুই বলতে পারি। সেটা হচ্ছে উনি নাকি দিল্লিতে এই রাগটা শিখেছিলেন আলাউদ্দিন সাহেবের কাছ থেকে, দিল্লিতে শিখেছিলেন। তো রাগটার মালুয়া কেদার হচ্ছে অরিজিনাল রাগ, এন্ড কেদার ইজ বেসিক্যালি কল্যাণ। দেয়ারফোর যখন তুমি কল্যাণটাকে মালুহার অঙ্গটাকে রেখে ধামা পাধা সা এই অঙ্গটাকে মেনটেন করে, হ্যালো, কথাটা কেটে যাচ্ছে, ধামা পাধা সা অঙ্গটা মেনটেন করে তারপরে যখন তুমি সামা গাপা ধাপা মা এই অঙ্গ যদি তুমি কেদারের যদি মেনটেন করো, আর এটা যদি তুমি মানে আলাপের সময় যদি রাখো, দেন ইট ইজ ফাইন। আর তানের সময় তো খেয়াল গানে তানে সবসময় তো লিবার্টি আছে, তখন সোজা তুমি সানি ধাবা মাগারেসা এলেও কিছু এসে যাচ্ছে, কারণ আমরা মাইয়ারা তো সানি ধাবা মাগারেসা পরিষ্কার কেদারেতে করি, আমরা মামা 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 হ্যাঁ করি না। তো দেয়ারফোর সেটাই হচ্ছে ওনার এই রাগের। আর বেশি আমি বলতে আমি একটু বলি, মানে উনি যেদিন ডোভাল লেনে শেষ বাজালেন সেদিন সকালে উনি সেতার নিয়ে বসেছিলেন, যেমন উনি একটু দেখেন। আমি কিন্তু ওপরে যেতে পারিনি, আমি নিচে থেকে শুনেছিলাম, মানে ওই সিঁড়ি, আপনি জানেন ওই সিঁড়ির যে কোলাপসেবল গেটটা, গ্রিলের গেটের পাশ থেকে উনি মলুয়া কল্যাণ রেয়াজ করছিলেন সকালে। মানে আমার খুব আশা ছিল যে আজকে ডোভাল লেনে বাজাবেন, সামনে থেকে ওই রাগটা শুনবো, হয়নি। যাই হোক, সেটা নয়। এই মলুয়া কল্যাণের কিন্তু আসল নাম হচ্ছে রবীন্দ্র কল্যাণ, বুঝেছেন? এটা আপনাকে বলছি, এটা আলাউদ্দিন খাসেমের তৈরি। এটা উনি 1961-এ পাক সার্কাসে রবীন্দ্রনাথের সেন্টেনারির সময় বাজিয়েছিলেন। আচ্ছা, এইটাই পরবর্তীকালে শ্রী অরবিন্দের যখন একটা জন্মবার্ষিকী করা হয় ওই থিয়েটার বাড়িতে, সেখানে এটাকে উনি আবার গুরু কল্যাণ বলে বাজিয়েছিলেন, এবং সেটাই সঙ্গে নিখিল কাকা বাজিয়েছিলেন। আমি এই গল্প খাসেমের কাছে শুনেছি, জেনেছি আর কি। তারপর পরে ওটাকে উনি মলুয়া কল্যাণ করেছেন, কারণ রাগ আর থার্ড পেরেন্ট স্কেল ধরে আর কি এটা করেছেন। অসাধারণ, এটা শোনাও যায় না এই রাগটা, কারণ মলুয়ার অঙ্গ স্ট্যান্ডার্ডাইজ করা। কারণ আমাদের এখানে অশ্বিনী জি এসেছিলেন, উনি খুব এসব ব্যাপারে ইন্টারেস্টেড। অশ্বিনী বিয়ে উনি জিজ্ঞেস করছেন যে নিখিল দার এই রাগটা ইত্যাদি, তা ওনার সঙ্গে অনেক আলোচনা ছিল। আমি দেখলাম উনিও খুব সাইন্টিফিক্যালি চিন্তা করে বলছেন যে হ্যাঁ মলুয়া কেদার, এবং যদি তাহলে দেখো তাহলে এফেক্ট মাকে সা ধরলে ইমনের মতো হয়ে যাচ্ছে। অনেক ওটা ওর মূর্ছনার আর একটা সিস্টেম, মূর্ছনার সিস্টেম যেটা আমরা সোজা করছি। আচ্ছা, এবং এই যে মলুয়া, অথচ মলুয়া ধামা পাধা সা পুরো আসছে, কিন্তু ওনার চলনের মধ্যে সারাক্ষণ ধামা পাধা সা সামা গাপা মা, তার মানে কেদারের জায়গাটা বিউটিফুল রাগ, মানে কিছু বলার নেই। রাগটা বেশি প্রচার হয়নি, এটা আপনি অবশ্যই বাজিয়েছিলেন ওই ইয়েতে। খুঁজে না অনেক কিছু কাজ করেছি, সেটা আর ভেবো না, এখন আর ভেবে লাভ নেই। তবে ছোট অডিটোরিয়াম টাইপ, ছোট অডিটোরিয়াম টাইপ। যাই হোক, সেটা রাগটা প্রচার হবে, এরকম ওনার অন্য রাগগুলোরও প্রচার হওয়া উচিত। যেমন চন্দ্রকৌশিকী একটা, চন্দ্রকৌশিকী একটা মেজর রাগ, খুব বড় রাগ চন্দ্রকৌশিকী। না, এইটা বাজানো মুশকিল, কারণ মালুয়া মানে তখন একজন অ্যাঙ্কারার ছিল,
মালুয়া কল্যাণ হয়তো হালুয়া কল্যাণ বলে দিলেন যে এখন অনিন্দ্য ব্যানার্জি শরৎ। তো রাগ নামগুলো কিন্তু সত্যি অপূর্ব, মানে মাঝে মাঝে শুট করলে লাগলো একটু আসবেই, হ্যাঁ। তবে আমার মতে যেটা বললে যে মধ্যমকে সা করলে শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে কথাটা। যে আমার মতে মনোমঞ্জরিটা ওনার যেটা লাস্ট যেটা এসেছে কলাবতী এবং মারোয়া, এই দুটো রাগের এরকম ভাবে মেলানোটা, এটা একটা অসাধারণ একটা চিন্তা ওর মাঝখানে আছে। এটা খুব অনিন্দ শুনেছে কিনা জানি না, 1975 এর এলপি যেটা প্যারিসের, হ্যাঁ এটা তো যোগিয়া কালেকার পরদ্বীপ, এবং ওনার খুব পছন্দের, না না তার আগে, এটা 75 এর প্যারিসের সোনি, সেটা ওনার খুব পছন্দের বাজনা ছিল, অপূর্ব। মারোয়া আর কলাবতী এমন যে, আর তার সঙ্গে ছিল একটা মাছ খাম্বাজ, না 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 লাইট করে অপূর্ব। সেটা তোমার প্রথমে আমার, আমি এটা শুনে তো একদম পুরো ইয়ে হয়ে গেছিল। কেন এটা আমার প্রথম এলপি ওনার সঙ্গে, প্রথম একদম খুব খুব। আর একটা হারিয়ে গেছে ওনার একটা মিশ্র গারা, যেটা ওনার ওই কানাইদার সঙ্গে রেকর্ডের সঙ্গে মালুয়া কল্যাণের পরে একটা ছোট্ট মিশ্র গারা একটা ছিল, এত লিরিক্যাল, এত ভালো বাজনা যে বলে কিছু বোঝানো যাবে না, খালি শোন, অসাধারণ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে অনিন্দ বা পার্থ, তাকে প্রশ্ন, তোমার সাউন্ড কেটে যাচ্ছে, আপনার সাউন্ডটা কেটে যাচ্ছে, অন্তর্জালের অসুবিধে, নেটের প্রবলেম। ইন্টারনেটের একটা নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, রামপ্রপন্ন কিছু জিজ্ঞেস করে পারবো? হ্যাঁ, ততক্ষণে আমরা কি করি, একটু ওনার একটা কথা আমরা শুনি, ছোট ইন্টারভিউ, একটা ছোট ক্লিপের পার্ট ওনার কথা ততক্ষণে। Simple living, very, very simple living. That means, you focus and concentrate fully on music, nothing else. It's better not to read any newspaper. Unmute করতে হবে। Not to go to any movies, not to meet friends, just simple living, very, very simple living. That means, you focus and concentrate fully on music, nothing else. It's better not to read any newspaper, not to go to any movies, not to meet friends, just sleep in music, eating music, talking music, like that. So first you love your instrument and respect your instrument. So like that, with dirty clothes or with shoes on, we do not touch our instrument. Where we keep our instrument, nobody should go there with their shoes on. So we respect this instrument very, very much, because that's the medium of your expression. So if I can respect and love my instrument, then in return he'll love me. That means I would be able to express my ideas and views through my instrument, and he will support me. So this is very, very important. I will have to clean my instruments every day. I will keep it in a very clean place, and
when I will practice naturally, nobody should come with or should smoke. Like that is a kind of respect we have to do. হ্যাঁ, আপনি আবার চলে এসেছেন। হ্যাঁ। আমাদের এবারে আমরা কনক্লুড করার আগে যদি আপনারা হ্যাঁ। কিছু ঘটনা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, যেটা কোনো শিক্ষণীয় ঘটনা, যেটা থেকে আমরা সবাই জানতে পারি এবং কিছু শিখতে পারি। ওনার সাথে সময় কাটানোর কোনো এক্সপেরিয়েন্স একটু কিছু শেয়ার করেন আপনারা সবাই। শেখা তো কি আমি জানি না, আমি তো যে কি শিখিনি জানি না, অনেক সবকিছুই শিখেছি ওনার কাছে। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে গান বাজনা সিরিয়াসলি করতে হয়, আর কিভাবে সততা এবং কিভাবে যতটুকু দরকার ততটুকু দেবো, তার বেশি দেবো না সেটাও শেখার আছে। এই সব শিখেছি। আর উনি কখনো আমাকে বলতেন যে কখনোই ইনসিকিউর ফিল করবে না। কেন কোথাও কেউ তোমাকে আজ ডাকছে না, কাল ডাকছে না, কিন্তু একদিন না একদিন তোমাকে ডাকবে। এবং এও জিজ্ঞেস করতেন তখন আমি গান বাজনা করছি, হয়তো যেন আমাদের একটু ট্যাক্সি ফেয়ার বা ট্রেন ফেয়ার দিত, জাস্ট হয়তো 100 টাকা পেলাম। বললাম ইকো আসছে। যাই হোক, মানে আমাদের সঙ্গীতের ইতিহাসের একজন বিরাট শিক্ষাগুরু। কি শিক্ষা, শুধু সেতার শিক্ষা নয়, সমস্ত কিছু মিলিয়ে জীবনের স্পিরিচুয়াল বলো, তারপর বা তুমি ফিলোসফি বলো, ওনার তো সবকিছুতে ইন্টারেস্ট ছিল। ডাক্তারি, তারপরে ফিলোসফি ওনার বন্ধুর কাছে উনি পড়তেন। আমি নিজে দেখেছি পার্থদা বই পড়ে ওনাকে শোনাচ্ছে, সেসব সাংঘাতিক। আমি শুধু গীতা পিতা হবে ভগবত, মানে একটা অন্য জগতে বিচরণ করলে তবেই এই গান বাজনা হয়। এখন আমরা কি হচ্ছে, আমি একটা মিউজিক সার্চে করছি, সেইখানে শুধু আমিই বাজাচ্ছি, কি কোনো প্রোগ্রামে যাচ্ছি আমি বাজাচ্ছি আমার ছাত্রদের নিয়ে, আর কাউকে শুনছি না, গিয়ে চলে আসছি, শুধু নিজের স্বার্থ। তখনকার দিনে এই জিনিস ছিল না। তখন বাজনা হয়ে গেলে থাকতেন শিল্পীরা, অন্য প্রোগ্রামে অন্য আর্টিস্টকে শুনতেন। এখন তো যুগ পাল্টে গেছে রামপ্রবন্ন, কিন্তু কিছু করার নেই। এখন আমি আমারটা দেখছি, আর একজন আরেকটা দেখে, কিন্তু সেই গান বাজনা করলে আমাদের পরের জেনারেশন এবং আমাদের ভারতীয় সঙ্গীতকে রাখতে গেলে সকলকে সমানভাবে দেখতে হবে। এত ভালো গান বাজনা করছে আমার বাচ্চা সব ছেলে মেয়েরা, আমি অবাক হয়ে যাই। কিন্তু তাদের কে প্ল্যাটফর্ম দিচ্ছে আর শেখাচ্ছে সেরকম অনেক গুরু আমার দুঃখ হয়, কিন্তু আমি তার জন্য রেডি আছি। এবং সরকার যদি সাহায্য করেন আমি সবসময় রেডি, কারণ আমাদের গান বাজনা করে গেলাম আর ভালো গাড়ি করে ঘুরলাম, সেটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। এ আমার গুরুজি বলতেন যে সকলের জন্য করো, কখনো বলতেন না অন্য কাউকে শোনো না, শোনো আল্লাহ রাখাকে শোনো, যা কিছু নেবার না। এই যে মনটা ওপেন রেখে গান বাজনা আমরা করতে পেরেছি, এটা আজকে যাকে নিয়ে অনুষ্ঠান তার মধ্যেও আর কেউ বলুন। পার্থদা বলবেন তো? হ্যাঁ, পার্থদা কিছু বলুন, আমরা শেষ করছি। হ্যাঁ, বুঝতে পারছি না, একটা কিছু বলুন, কোনো ঘটনা বা কিছু বা ওনার। আচ্ছা,
না, আমি একটা ছোট্ট কথা আগেও বলেছি, অনিন্দ যখন খুব বড় করে সুন্দর একটা অনুষ্ঠান করেছিল তখনও বলেছি, সেইটা রিপিট করি এখন। সেটা হচ্ছে যে কোনো মহাশিল্পীর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের জীবন বোধ থেকে তাদের শিল্প চেতনা আসে। বাংলায় বলতে গেলে তারা যা ফিল করে সেই ফিলিং এর সঙ্গে আর তাদের কাজের সঙ্গে এত ডাইরেক্ট সম্পর্ক থাকে যে তার মধ্যে কোনো ফাঁক থাকে না। তো সেইটার একটা ছোট্ট উদাহরণ আমি ওনার সম্বন্ধে বলছি। সেটা লেকে যখন ওই বিকেলবেলা বেড়াতে যাওয়া হতো, ওইরকম একটা রাউন্ড হাঁটার পরে লেকের একটা জায়গায় আছে, সেখানে দেখবে একটা শান বাঁধানো জায়গা আছে জলের ধারে। উনি হঠাৎ এলেন, এসে সেখানে জলের সেই শান বাঁধানো জায়গাটাতে কয়েকজন রিটায়ার্ড একটু বয়স্ক ভদ্রলোক তারা বসে বসে গল্প করছে। উনি হঠাৎ ওইদিকে তাকিয়ে এরকম একটা মানে যেন নৈর্ব্যক্তিক দৃষ্টি একটা জলের দিকে তাকিয়ে খানিকক্ষণ তাড়ালেন, তাকিয়ে তখন দেখি হঠাৎ ঘুরলেন, ঘুরে আমায় বললেন যে দেখো তোমাকে একটা বলে রাখি, এই পূর্বী জাতীয় রাগ, শ্রী, পূর্বী, এইসব রাগ, বিশেষত পূর্বীর কথাটা বললেন, এ যখন 40 বছর বয়স যতদিন না হবে ততদিন পর্যন্ত ছোঁয়ার চেষ্টা করো। আমি তো ঘাবড়ে গেলাম, কি বলতে চাইছেন, মিন করছেন। বলেই তখন বলছেন যে এই দেখো দিনটা আজকে শেষ হয়ে আসছে, পাখিগুলো এখন তাদের বাসায় ফিরে আসছে, এই বয়স্ক লোকগুলো এখানে যে বসে আছে এরা নিজেদের কাছে এদের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, এরা অতীতের কথা খালি ভেবে যাচ্ছে আর ভেবে ভেবে ভাবছে যে একটা দিন আরো জীবনের কেটে গেল, কিভাবে গেল। তো এই যে যে মানে প্রকৃতির সঙ্গে যে এই যে মনের যে কন্ডিশনটা, এই যে এইভাবে রিট্রোস্পেকশন, যেটা এই সময় সন্ধ্যেবেলা মানুষে গিয়ে কি করে, তখন কি লাফঝাপ দেয় না, তখন তারা শান্ত হয়ে বসে, সেইটাই হচ্ছে মেডিটেটিভ মিউজিক। তো উনি বলছেন যে সেই রাগকে ধরতে গেলে এই রাগ নেচারের এই চেহারাটা দেখতে হয়। আমি তো মানে আমার তো তখন কম্প্রিহেনশনের বাইরে, তখন আমি কিছুই বুঝি না, কিন্তু আমার পরে এই কথাগুলো খুব স্ট্রাইক করেছিল। তখন মনে হয়েছিল যে লোকটা এত হাইলি ফিলসফিক্যাল এবং এত এত ট্রু টু হিমসেলফ, এত ফিলিং, এত স্ট্রং, এত ইন্টেন্স ফিলিং, যে সেটা কিভাবে তার শিল্পের মধ্যে দিয়ে বার করতেন। ওই জন্যই তার মধ্যে সেখানে একটা একাত্মতার, লোকে সবাই এত বেশি অ্যাট্রাক্টেড হতো। তো আমার এই ঘটনাটাই মনে হলো। আপনি বলুন না, গৌরী রাগ নিয়ে যেটা বলেছিলেন, গৌরী রাগ যেটা বৈধব্যের চেহারা, গৌরী রাগের গৌরী, রাইট, ওটা বলেছিলেন বৈধব্যের। এবং খান সাহেবের সঙ্গে মিলিয়ে মারোয়ার যখন কোমল রে যখন সে জায়গায় লাগছে, বলছেন ইট ইজ লাইক দ্য ক্রাই অফ রকস, মানে বললেন পাহাড়ের যে, খান সাহেবের কথা বলে উনি কোট করেছিলেন খান সাহেবকে, এটা অরিজিনাল খান সাহেবের কথা, যে বলছে যে পাহাড়ও যখন কেঁদে দেয় তখন মারোয়ার ওই রেটা আসে, ওই গোঙানিটাকে ওইটা আসে। সবগুলো কি হচ্ছে কি জানো, এগুলো সমস্ত ইন্টেন্স ফিলিং, মানে এখানে কোন রকম টেকনিক কোনো কিছু থাকছে না, এখানে শুদ্ধ আর্টিস্ট। আর তার এটাই তো শিল্পীর দর্শন, যেটা আর কি দর্শন। আর ওনার তো একটু ফিলোসফি বা দর্শনের প্রতি ওনার একটু দুর্বলতা ছিল। আর ওনার যে বন্ধু অনিন্দদা বললেন ডক্টর প্রদীপ সেনগুপ্ত, খুব প্রদীপ দার কাছ থেকে বই এনে এনে পড়তেন আর কি, পড়ে দিতে হতো। আর দুজন লোককে উনি খুব মানে মানতেন, কিন্তু মানে ওনার কিন্তু এই লোক দেখানো, ঠাকুর পুজো এইসব কিছু ছিল না, কিন্তু উনি রামকৃষ্ণ পরমহংসদেবকে খুব মানতেন আর নেতাজি সুভাষ বোসকে। কারণ আমি কয়েকবার এই অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা উদ্যত খড়গ, যেটা নেতাজির ওপর বই, আমি কয়েকবার সন্ধ্যাবেলা ওনাকে পড়ে শুনিয়েছি আর কি, লেখ থেকে ফিরে আসার পর আর কি। কিন্তু উনি এই কয়েকটা গণ্ডির ভেতর উনি থাকতে ভালোবাসতেন। ওই আলী আকবর খান সাহেব, অন্নপূর্ণা দেবী, আলাউদ্দিন খান সাহেব, নেতাজি, রামকৃষ্ণ দেব, এই ভারতীয় দর্শন, বিশেষ করে ভারতীয় দর্শনের প্রতি ওনার একটা প্রচন্ড কৌতূহল, দুর্বলতা জানবার ইচ্ছে ছিল আর কি। এবং আমার মনে হয় এই সবকটার মানে আদর্শ বা দর্শন, তাদের এই যাদের কথা বললাম, দর্শনটা মিলিয়ে উনি ওনার বাজনাতে সেটা পরিবেশ করেছিলেন, যার জন্য বাজনাটা একটা মোচড়ানো ভাব আছে। যেমন গামছা মোচড়ালে যেরকম একটা লাগে না, ঠিক সেই জন্য একটা বাজনার ভেতর একটা মোচড়ানো ভাব আছে, যেটা হয়তো সব শিল্পীর ভেতর আছে, কিন্তু ওনার বিশেষ করে ওনার সেতারে যেন আমার বেশি করে এটা আমার মনে হয় পাই আর কি। হ্যাঁ, আর ওই যে লম্বা টেনে টেনে আর একটা এই যে গোড়ার দিকে যে রম্পম জিজ্ঞেস করছিল সুর বাঁধা বা উনি কিন্তু আমি নিজের চোখে বহুবার দেখেছি, উনি এরকম তারটা ধরে সেতারটা ঝুলিয়ে নিতেন,
যার জন্য ওইরকম ভাবে আমি বাদ দিয়ে ওনাকে বহুবার দেখেছি, যার জন্য ওনার বোধহয় একমাত্র সেতার শিল্পী যার দুটো ব্রিজের ওখানে আরেকটা ব্রিজ লাগানো সত্ত্বেও খরচের তার একদম নামতো না, বা এমনি যন্ত্র সেতার যন্ত্রে উনি এত, হ্যাঁ খুব যন্ত্র খুব কম বেসুরো হতে আমি শুনেছি ওনার। মাঝে মাঝে যতটা শোনা যায় চিকারিটা মেলানো, আর কিন্তু খুব একটা শোনা যায় না, যেটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে সেটা ওই ধরনের। আর আরেকটা হয়েছিল একবার গ্রিন রুমে উনি ওই খুব খুব মনোসংযোগ দিয়ে তানপুরা মেলাচ্ছিলেন, কে এসে একটা কি বলাতে না, মানে উনি ঠিক এরকম করে উঠলেন, মানে যেন একটা যেন কিছু বোম পড়েছে গোছের, মানে এত উনি নিবিষ্ট চিত্তে তানপুরাটা মেলাচ্ছিলেন। এই মনোসংযোগ এটা তো এখন আমাদের ভেতর নেই, কারোর ভেতরই কি আছে কিনা জানি না। এটা যদি হতে পারে তাহলে হয়তো আমরা কিছুটা হয়তো একটা সা ঠিক করে হয়তো বাড়াতে পারবো, বলে একটা রেট ঠিক করে বাড়াতে পারবো, এটাই আমার মনে হয় ওনার। এখন মনোসংযোগটা আমাদের সামনে অডিয়েন্সে। এখন কথা হচ্ছে আমরা তো সবসময় যারা ক্যামেরায় ছবি তুলতেন না বলতাম একটা নিখিল কাকার ভালো ছবি আমাকে দেবেন, বলে কি করে দেবো ভাই, ওনার তো সবসময় মুখ দেখা যায় না সেতারের পেছনে, আমাদের সব পাশ থেকে তুলতে হতো, কিছুতেই আর ওনার ছবি পাওয়া যায় না মুখ ঢাকা ছাড়া আর কি। আমি বাবাকে একটু জিজ্ঞেস করব কিছু স্মরণীয় অনুষ্ঠান উনি অনেক শুনেছেন, ওনাকে তিনটে অনুষ্ঠানের কথা বলো, সেটা একটু একটু কাছে এসে বলো যে তিনটে যে অনুষ্ঠানের কথা তোমার স্মরণীয় অনুষ্ঠান ওনার। আমার শোনা অনুষ্ঠান বলতে তানসেনে আমি শুনেছিলাম আপনার কানাইদার সঙ্গে চন্দ্রনন্দন রূপকে আলাদা একটা অসাধারণ একটা প্রোগ্রাম, আমার কাছে স্মরণীয় অনুষ্ঠান। আরেকটি অনুষ্ঠান শুনেছিলাম ইন্ডোর স্টেডিয়ামে, প্রথম ছিলেন বিলাসনা সাহেব, আলী রহমান সাহেব, আর তবলায় ছিলেন মহাপুরুষ মিশ্র বুলবুলদার ছিলেন, তারপরে ছিলেন গিরিজা দেবী, লাস্ট ছিলেন নিখিলদা, কমলিসে বাসাবড়ি। ওটা এখনো আমার কানে বাজে, ওটা এখনো আমার কানে বাজে, ওটা এখনো ভুলতে পারি, এখনো মানে আমার কানে বাজে এখন। তবে একটা মজার ঘটনা হয়েছিল টালায়, যেটা পার্থদাকে বললাম না, মলুয়া করলেন টালায় বাজিয়েছিলেন, পার্থদা বললেন ওটা যখন যাওয়া হয়েছে তখন ওনারই একটা বাজনার সেতারে ওরা চালাচ্ছিল, তো উনি বলেছেন উনি বন্ধ করতে বলেছেন, একটি ছেলে ওখানকার কিছু মানে সে বলছে এটা খুব ভালো বাজনা শুনুন, এটা গত বছর বাহাদুর খান সাহেব এখানে বাজিয়েছিলেন, সেই রেকর্ডিংটা বাজছি আর কি। তো বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো এখন যন্ত্র মেলাবো, ওই বাহাদুর খান সাহেবের বাজনাটা একটু ভাই তুমি বন্ধ, ওটা কিন্তু ওনারই একটা কোনো বাজনা চলছিল তখন আর কি। মানে তার সেতারা সরোদের ভেতরে পার্থক্যটা সেও জানে না, সে তো জানে না কিছুই না, সে খালি নামটা জানে, বলে গত বছর বাহাদুর খান সাহেব এখানে বাজিয়েছিলেন, সেই রেকর্ডিংটা বাজছি। আর উনিও বলে গেলেন বাহাদুর খান সাহেবের বাজনাটা বন্ধ করো। তুমি ওই শান্তিনিকেতনে আনন্দ ভৈরব ছিল তো উত্তরায়ণে আনন্দ ভৈরব মনে আছে? সকাল খুব সাংঘাতিক ওটা, তখন চোখেও উনি খুব ভালো দেখতে পেতেন না,